আসসালামু আলাইকুম। এইচএসসি ২৭ ব্যাচ সকলকে আজকের ফিজিক্স ক্লাসে ওয়েলকাম করতেছি। আমি শরীফুল ইসলাম শুভ ভাইয়া ফিজিক্স ক্লাসে আপনাদের সাথে থাকবো আজকে। সো আজকে আমরা একেবারে গতিবিদ্যা চ্যাপ্টারের শেষের দিকের ক্লাসগুলোতে চলে আসছি। আমরা গতিবিদ্যার উপর এই পর্যন্ত ৬ টা ক্লাস করছি। ৭ টা ক্লাস করছি। আজকে ৮ নাম্বার ক্লাস। এবং সবথেকে ভারী যে কনটেন্ট গুলো এই চ্যাপ্টারে ছিল প্রাস প্রজেক্টাইল, তারপর গড় বেগ, তাৎক্ষণিক বেগ এবং বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং অলরেডি আমরা করে আসছি। আরেকটা খুব গুরুত্বপূর্ণ টপিক যেটা আমাদের আজকে পড়তে হবে, আজকে থেকে সেটা শুরু হবে। সেটা হচ্ছে সার্কুলার মোশন বা কৌণিক গতি এবং এটা নিয়ে আমরা আজকের ক্লাসে ইনশাআল্লাহ ডিল করব। তো শুরুতেই আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি সবার কি অবস্থা? যেটা আজকে সকালে আমরা একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি। আলহামদুলিল্লাহ যে এখনো পর্যন্ত আমাদের খুব বেশি হতাহতর ঘটনা আমরা শুনতে পাই নাই। তবে হচ্ছে যে কিছু জায়গায় মানুষজন আহত হয়েছে এবং ঢাকাতে আমি যতটুকু দেখলাম এ পর্যন্ত ৩ জন হচ্ছে মৃত্যুর খোঁজ পাওয়া গেছে, খবর পাওয়া গেছে। সো তাদের জন্য আমাদের পক্ষ থেকে অবশ্যই সমবেদনা থাকবে। বাট যেটা বড় কথা হচ্ছে যে ফিউচারে হয়তো ফিউচারে আরো বড় কোনো দুর্ঘটনার একটা আগাম ইঙ্গিত আজকের এই ঘটনাটা হয়ে থাকবে হয়তোবা। সো আমরা জানি না আমাদের আসলে ফিউচারটা কতটুকু নিশ্চিত। আমাদের যে ভৌগোলিক অবস্থানের রেসপেক্টে যেকোনো মুহূর্তে যেকোনো বড় মাত্রার একটা ভূমিকম্প হইতে পারে। স্পেশালি যারা ঢাকা বা চিটাং, ঢাকার কথা স্পেশালি বলবো যে ঢাকায় যারা আছি আমরা স্পেশালি পুরান ঢাকার দিকে আজকে যদি ভূমিকম্পের মাত্রা আর একটু বেশি হইতো, ৬ এর কাছাকাছি চলে যেত, তাহলেই যে আসলে কি ঘটনা ঘটতো এটা আসলে কল্পনাও করা যাচ্ছে না। তো এখন পর্যন্ত আমরা যেহেতু সেফ আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া এবং আমরা আ এই জিনিসটা জানি যে তখনই আসলে এই ভূমিকম্পগুলো অনেক বেশি হয় যখন হচ্ছে মানুষজনের মধ্য থেকে ন্যায়, নীতি, ধার্মিকতা এগুলো আস্তে উঠে যেতে থাকে। যখন মানুষ পরিমাপে কম দেয়, যখন মানুষ আ আ এরকম সিনারিওতে পৌঁছে যায় যে অত্যাচারিত হচ্ছে, যাকে টর্চার করা হচ্ছে সে জানে না যে কি কারণে তাকে টর্চার করা হয়েছে। যখন নিরীহ মানুষ হচ্ছে যে খারাপ অবস্থার সম্মুখীন হয়, এই ব্যাপারগুলো যখন খুব ব্যাপক আকারে বেড়ে যায়, যখন হচ্ছে সমাজে অশ্লীলতা খুব ব্যাপক আকার ধারণ করে, তখন সাধারণত আল্লাহর পক্ষ থেকে আস্তে ছোট আযাব আসতে থাকে। সো আমরা সবাই নিজের পার্সোনাল লাইফ এ ভালো হব ইনশাআল্লাহ এবং আল্লাহর কাছে দোয়া করব যেন আমরা এই ধরনের বড় বিপদের আর সম্মুখীন না হই। আল্লাহ যেন আমাদের সকলকে রক্ষা করেন। সো আমি দেখতেছি অনেকে জয়েন করে ফেলছেন। অনেকে আবার জয়েন করেন নাই। আপনাদের নরমাল ক্লাসগুলোতে যতটুকু পার্টিসিপেন্ট থাকে, সাধারণত আমার সাথে এই চ্যাপ্টারের ক্লাসগুলোতে অতটুকু পার্টিসিপেন্ট ছিল না। এটা একটা বড় কারণ হচ্ছে ক্লাসের টাইমিংটা। শুক্র, শনিবারে সাধারণত ক্লাসগুলো হইছে। এটা আসলে আমার নিজের প্রবলেমের কারণেই। আমি জবের সাথে যেহেতু প্যারালালে ক্লাস নিতে হচ্ছে, জবে কিছু ডিফিকাল্টিজ আছে, কিছু ট্রেনিং বা আদার প্রোগ্রাম থাকাকালীন আমি নরমাল ওয়ার্কিং ডে গুলোতে রাতে ক্লাস নিতে পারিনি। তার পরিবর্তে আমাকে শুক্র, শনিবারে ক্লাস নিতে হচ্ছে। তো যেহেতু টাইমটা একটু অড টাইম, জুমার নামাজের পর এটা ঘুমের টাইম বা অন্যান্য সময় শুক্রবার সকালেও ক্লাস নেওয়া লাগছে আপনাদের সাথে। এই টাইমে যে আপনারা এই কজন আছেন, এটাই আমি অনেকটুকু খুশি। আর দিন শেষে যারা রেকর্ড দেখবেন পরবর্তীতে তাদেরকেও জাস্ট একটা মেসেজ দিব, এই চ্যাপ্টারটা শুরুতে অনেকে নেগলেক্ট করে, একটু কম গুরুত্ব দেয়। কেন কম গুরুত্ব দেয়? বিকজ চিন্তা করে যে আ এটা তো আমার ১ম এ লাগতেছে না। প্রথমত লাগবে ভেক্টর। ভেক্টরের উপর পুরা ফোকাসটা দিয়ে দেয়। এবং ভেক্টর নিয়ে পড়তেই থাকে। বাট একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ভেক্টর আপনি ১ মাস ধরে পড়লেও যা শিখবেন, আপনি ৩ মাস ধরে ভেক্টর পড়ে রেখে দিলেও আপনি কাছাকাছি শিখবেন। খুব বেশি ইমপ্রুভমেন্ট হবে না। ভেক্টর আপনি ভালো শিখতে পারবেন যখন আপনি ভেক্টর পড়লেন, আরো ২-৩ টা চ্যাপ্টার পড়লেন, তারপর আরেকবার এসে ভেক্টরকে রিভাইজ করবেন, তখন দেখবেন আপনার মাথায় ভেক্টরটা ভালো ঢুকবে। সো যখন আমরা এই চ্যাপ্টারটা পড়ার সুযোগ আসে, হ্যাঁ, পরীক্ষায় দিছে, এই চ্যাপ্টার পড়তেছি, তখন যা দেখা যায় খুব অল্প সময় ১০-১৫ দিনে এই চ্যাপ্টারটা অনেকে শেষ করে। কিন্তু এই চ্যাপ্টারও কিন্তু আসলে ভেক্টর বুঝার জন্য গুরুত্বপূর্ণ, নিউটন মেকানিক্স বুঝার জন্য আ গুরুত্বপূর্ণ। সো এই চ্যাপ্টারটাও খুব ভালো করে ফোকাস দিয়ে করতে হবে এবং আমি আ ক্লাসগুলো নেওয়ার সময় এই জিনিসটা খেয়াল রাখছি। আমি জানি অনেকেই হচ্ছে কলেজের প্রেশার, অনেকগুলো সাবজেক্টের প্রেশার। সবকিছু মিলায়ে আসলে এই চ্যাপ্টারটা আলাদাভাবে বইতে অনেকটুকু সময় নিয়ে পড়া, প্রবলেম সলভ করা, প্র্যাকটিস বুক সলভ করা এটা অনেকের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে থাকে। দ্যাটস হোয়াই আমি চেষ্টা করছি যে এই চ্যাপ্টারে যে আ ম্যাথ গুলো থাকে সেই ম্যাথ গুলা যত ধরনের টাইপ হওয়া পসিবল, যত ধরনের থিওরি হওয়া পসিবল সবগুলো যেন আমার এই ক্লাসের মধ্যে চলে আসে। সো দ্যাট কেউ আর কিচ্ছু করতে পারে নাই। এট লিস্ট সে ক্লাসটা করছে। জাস্ট সবগুলো লাইভ ক্লাস সে করছে। লাইভ ক্লাসে যে ম্যাথ গুলা করানো হয়েছে সেটা সে খাতায় তুলছে, সেটা সে বুঝছে। ওইটুকু সে পারে। তাহলে সে যেন শুধুমাত্র কলেজের পরীক্ষা না, শুধুমাত্র বোর্ডের পরীক্ষা না, এটা মেডিকেল, ঢাকা ভার্সিটি, বুয়েট, সিকেরুয়েট যেকোনো অ্যাডমিশন টেস্টে সে যাক না কেন সে যেন ফাটায় আসতে পারে। সেটা এনশিওর করে ভাইয়া পড়ানোর চেষ্টা করছি। জানি না কতটুকু সক্ষম হইছি আপনাকে বুঝাইতে, বাট ভাইয়া আমার পক্ষ থেকে চেষ্টা করে গেছি। সো এরই ধারাবাহিকতায় আজকে আমাদের শেষ যে টপিকটা, সেই টপিকটা নিয়ে কাজ করতে হবে এবং আমরা কাজ করব হচ্ছে গতিবিদ্যার
অন্যতম একটা জায়গা সেটা হচ্ছে ঘূর্ণন গতি। আমরা ঘূর্ণন গতি নিয়ে আজকে কাজ করব। সো ঘূর্ণন গতি নিয়ে কাজ করার শুরুতেই আপনাদেরকে একটু মনে করায় দিতে চাই যে অন্যান্য দিন সাধারণত আমরা পড়ার আগে কি পড়ছিলাম অনেকটুকু দেখে আসছি, কিন্তু আজকে আমরা এটা করব না। কেন করব না? এটা একটা পারপাস আছে। বিকজ আজকে আমরা একটা ফ্রেশ স্টার্ট করব। এমন একটা টপিক নিয়ে পড়াশোনা করব যে টপিকটা আসলে সাধারণত আমরা ইন্টারে উঠার পর এই পর্যন্ত পড়ি নাই। দ্যাটস ওয়াই আমি আজকে ফ্রেশ স্টার্ট করতেছি। তো ঘূর্ণন গতি স্টার্ট করার আগে আমরা একটু চিন্তা করি যে ঘটনাগুলো আসলে কিভাবে ঘটে। ধরেন এইটা একটা পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, এইটা হচ্ছে বি পয়েন্ট। তো একটা লোক সে কি করলো, এ পয়েন্ট থেকে যাত্রা করে সে হচ্ছে বি পয়েন্টের দিকে যাচ্ছে। তো সে একটু পরে যায় এখানে পৌঁছাইলো। আচ্ছা, তো এখন আমি বলে দিলাম এ থেকে বি এর মাঝে দূরত্বটা হচ্ছে 120 মিটার, আর তার সময় লাগছে 10 সেকেন্ড। 10 সেকেন্ড সময় লাগছে। এখন আপনি তখন কি বলেন যে হ্যাঁ আমি একটা বস্তুর বেগ মাপবো, একটা বস্তুর গতি মাপবো। সো আপনি তখন মাপেন যে গতি বা বেগ, এই যে আপনি মাপেন, আপনি তখন কি করেন? আপনি বলেন যে ভাইয়া 10 সেকেন্ডে একটা বস্তু কত দূর সামনে আগাইছে, যত বেশি সামনে আগাবে সে হচ্ছে তত বেশি গতি। তখন আপনি বলেন যে ভাই আমার 10 সেকেন্ডে গেছে 120 মিটার। 10 সেকেন্ডে গেছে 120 মিটার, তাহলে প্রতি সেকেন্ডে সে কতটুকু গেছে? এটা হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। এইটাকে আমরা কি বলে থাকি? রৈখিক গতি বা রৈখিক বেগ বলে থাকি। এই জিনিসটাকে আমরা বলে থাকি রৈখিক বেগ। রৈখিক বেগ, যে প্রতি একক সময়ে একটা বস্তু কত বেশি দূর আগাতে পারতেছে, প্রতি একক সময়ে একটা বস্তু কত বেশি দূর আগাইতে পারতেছে, কত দূর সামনে যেতে পারতেছে, এটা হচ্ছে রৈখিক গতি। এখন আপনি তখন চিন্তা করলেন, আচ্ছা ভাইয়া আমার এই রৈখিক গতির সাথে যদি আমি একটু কম্পারিজন করি, আমি এই রৈখিক গতির সাথে আমি যদি আমার ঘড়ির কাঁটাটাকে একটু কম্পারিজন করি। ধরেন আমরা একটা ঘড়ির কাঁটাকে নিলাম, এই হচ্ছে একটা ঘড়ির কাঁটা, ঠিক আছে? সো এখানে ধরেন অনেকগুলো দাগ কাটা, এটা 12, এটা 3, এটা 6, এটা 9, এরকম তো থাকে। এইটা হচ্ছে মাঝখানে সেন্টারটা। সো ধরেন আমি এরকম বললাম যে একটা ঘড়ি কাঁটা শুরুতে এই দিক বরাবর ছিল, ঠিক আছে? একটু পর সেটা এই দিক বরাবর চলে আসলো এবং সে টাইম নিল হচ্ছে ধরেন 20 সেকেন্ড। 20 না, আচ্ছা একটু চেঞ্জ করে দিই। ধরেন বললাম যে 15 সেকেন্ড সে সময় নিছে। এখন আপনি যদি এইটার সাথে কম্পেয়ার করেন যে ভাইয়া এখানে তো বস্তুটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে গেছে, ঘড়ির কাঁটা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না। ঘড়িটা যেখানে ছিল ওইখানে জাস্ট ওইটুকু জায়গার ভিতরেই সে ঘুরতেছে। এখন তার মানে কি, এই কাঁটাটা যেহেতু সামনে আগায় আসে নাই, এখানে যেরকম ও এই পজিশন থেকে সামনে আগায় গেছে, ঘড়ির কাঁটা তো আর সামনে আগায়, ঘড়ির কাঁটা তো ঘড়ির ভিতরেই আছে, তাহলে ওর তো কোনো সরণ হচ্ছে না, রৈখিক সরণ তো তার জিরো রয়ে যাচ্ছে। কিন্তু তাই বলে কি তার কোনো গতি নাই? নরমাল যদি রৈখিক গতির কনসেপ্টে চিন্তা করি যে একটা বস্তু সামনে কতদূর আগায় যাচ্ছে, ঘড়ি যদি এখানে থাকে, ঘড়ি তো আর সামনে আগাচ্ছে না, ঘড়ি তো ঘড়ির জায়গায় আছে। তার মানে কি এই কাঁটার মধ্যে কোনো বেগ নাই? অবশ্যই বেগ আছে। কিন্তু ভাইয়া সরণ তো জিরো, সরণ জিরো হলে তো ভাইয়া বেগ জিরো হওয়ার কথা। তাহলে কি ঘটলো? না ভাইয়া, সরণটা রৈখিক গতির জন্য যেভাবে মাপবো, ঘূর্ণন গতির ধরনটাই যখন ডিফারেন্ট হবে, তখন সরণটা আর আমরা আগের মতো করে কাউন্ট করব না। এই ক্ষেত্রে সরণ যেটা হবে, এই ক্ষেত্রে সরণ হবে হচ্ছে কতটুকু কোণ পাড়ি দিছি, কতটুকু কোণ বা অ্যাঙ্গেল, কতটুকু অ্যাঙ্গেল পাড়ি দিয়েছে, সেটাই হচ্ছে তার সরণ। এবং এটাকে কোন ধরনের সরণ আমরা বলবো? এইটাকে আমরা বলবো ভাইয়া কৌণিক সরণ। এইটাকে আমরা বলবো কৌণিক সরণ। তো পুরো ব্যাপারটাকে আরেকবার চলে সামারাইজ করি, তাহলে ব্যাপারটা ক্লিন হবে, ইজিয়ার হবে আমাদের জন্য। যে একটা বস্তু সে এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, তো সে 1 সেকেন্ডে যতটুকু সামনে আগাইতে পারে সেটাই হচ্ছে তার গতি, এটাকে আমরা রৈখিক গতি বলি। কিন্তু একটা ঘড়ি তো আর সামনে আগায় যায় না, বা ঘড়িটা এই জায়গা থেকে এই জায়গায় চলে যায় না। ঘড়ির মধ্যে একটা কাঁটা ওই ঘড়ির ভিতরেই থাকে, তার মানে তার সরণটা জিরো, রৈখিক সরণ জিরো। কিন্তু রৈখিক সরণ জিরো হইলেও আমরা তার গতিটাকে জিরো বলবো না, তার কাছে রৈখিক গতি জিরো হইলেও অন্য এক ধরনের গতি আছে যেটাকে আমরা ঘূর্ণন গতি বা কৌণিক গতি বলে থাকি। এবং এই গতিটা আসলে নর্মাল ওই গতির মতো করে তুলনা করা যাবে না। এই গতিটাকে মাপতে হইলে, এই গতি সরণটাকে যদি মাপতে হয়, তাহলে বুঝতে হবে এইখানে কাঁটাটা কতটুকু অ্যাঙ্গেল অতিক্রম করতেছে, সেটাই হচ্ছে তার সরণ।
তাহলে আমরা যদি বলি এইভাবে যে টি সময়ে কোন অতিক্রম করে থিটা রেডিয়ান। কেন রেডিয়ান বলতেছি? কারণ আমাদের অ্যাঙ্গেলের এসআই একক হচ্ছে রেডিয়ান। তাহলে বা টি সেকেন্ড সময়ে বলি তাহলে আরো বেটার। টি সেকেন্ড সময়ে কোন অতিক্রম করে হচ্ছে থিটা রেডিয়ান। তাহলে এক সেকেন্ড সময়ে কোন অতিক্রম করে থিটা বাই টি এত রেডিয়ান পার সেকেন্ড। তাহলে একক সময়ে কতটুকু অ্যাঙ্গেল পাড়ি দেয় এটাকে আমরা কৌণিক বেগ বলে থাকি। এই জিনিসটাকে আমরা বলে থাকি হচ্ছে ভাইয়া কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো এটাকে আমরা কৌণিক বেগ বলে থাকি। যেমন আমরা যদি চিন্তা করি এই কাঁটাটার কৌণিক বেগ কত ছিল, তো কৌণিক বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি? কৌণিক বেগকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করে থাকি। এবং এইটাকে কিভাবে বলা হয়? এইটার উচ্চারণটা হচ্ছে ওমেগা। এটার উচ্চারণ কি বললাম ভাইয়া? ওমেগা। মানে সিম্বলটা ডাব্লিউ আকারে লিখবেন, কিন্তু এটার উচ্চারণটা যখন করবেন অলওয়েজ বলবেন ওমেগা। সিম্বলটাকে ওমেগা বলতে হয়। তো যেমন আপনি যদি এই বস্তুটার কৌণিক গতি হিসাব করেন তাহলে এটা কত আসবে একটু আমরা দেখি। কৌণিক গতি, সো কৌণিক গতি বা কৌণিক ওমেগা সেটা আসলে কত আসছে? কতটুকু অ্যাঙ্গেল পাড়ি দিছে, তাই না? এখন খেয়াল করে দেখেন তো সে আসলে কতটুকু 90 ডিগ্রি পাড়ি দিছে। 90 ডিগ্রি মানে আসলে কত? π/2 রেডিয়ান। কতটুকু সময় লাগছে? 15 সেকেন্ড। তাহলে এত রেডিয়ান পার সেকেন্ড, বা আমরা বলতে পারি π/30 রেডিয়ান পার সেকেন্ড। এইটা হচ্ছে এই বস্তুটার কৌণিক বেগ। এটা হচ্ছে এই বস্তুটার জন্য কৌণিক বেগ। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা কৌণিক গতি বা কৌণিক বেগ মাপতে পারি। তাহলে আমরা সামারি যদি করি, একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে বা অ্যাঙ্গেলে এরকম রোটেট করতে থাকে, তখন তার সরণটা হবে হচ্ছে সে কতটুকু অ্যাঙ্গেল পাড়ি দেয়, কতটুকু অ্যাঙ্গেল সে অতিক্রম করছে সেটা হচ্ছে তার কৌণিক সরণ, এবং একক সময়ে কতটুকু কৌণিক সরণ হয় সেটাই হচ্ছে কৌণিক বেগ। সো এই কথাটাকে আমরা এখন লিখব একক সময়ে কতটুকু কোণ অতিক্রম করে তাকে কৌণিক বেগ ওমেগা বলা হয়। ওকে, একক সময়ে কতটুকু কৌণিক কৌণিক সরণ বা কোণ অতিক্রম করে তাকে আমরা কৌণিক বেগ বলে থাকি। কৌণিক বেগকে ওমেগা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। সো আমরা একটু এই ব্যাপারটার সাথে পরিচয় হই, তাহলে আমরা ভালো বুঝতে পারবো। যেমন আমরা এই জিনিসটা হয়তো অনেক সময় দেখছি, এইটাকে আমরা একটা সিম্বল, হ্যাঁ ধরেন এটা সিম্বল হচ্ছে আলফা, এটাকে আমরা কি বলি? আলফা। আলফা সমান সমান কি ছিল মনে আছে? আপনারা হয়তো 9-10 পড়ছেন, এরকম কিছু একটা জিনিস ছিল, ডেল এল ডিভাইডেড বাই এল নট ডেল থিটা, এরকম একটা জিনিস ছিল। ঠিক একই রকম ভাবে এই জিনিসটাকে পড়া হয় হচ্ছে ওমেগা। এটা কি? এটা হচ্ছে থিটা বাই টি। সো আলফা যেমন একটা সিম্বল, ডাব্লিউ একটা সিম্বল, এটাকে পড়া হয় আলফা আকারে, এটাকে পড়া হয় ওমেগা আকারে। আলফা যেরকম সূত্র ছিল ডেল এল বাই এল নট ডেল থিটা, আর এখানে হচ্ছে থিটা বাই টি। এইটা আমরা কেন করলাম? এটা হচ্ছে আমরা তুলনা করার জন্য, কম্পারিজনের জন্য এই জিনিসটা করেছি, যেন আমরা বুঝতে পারি যে আসলে ওমেগা জিনিসটা কি বোঝায়। আলফার ক্ষেত্রে যেরকম আমরা ডেল এল বাই এল নট ডেল থিটাকে আলফা বলতাম, যে একক তাপমাত্রা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যের কোনো বস্তুর দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পায় তাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা বলা হইতো। ঠিক একই রকম ভাবে একক সময়ে কতটুকু কৌণিক সরণ হয় সেটাকে আমরা কৌণিক বেগ ওমেগা বলে থাকি। এখন এইবার আসেন যে কৌণিক বেগের আর কি কি একক হইতে পারে, কৌণিক বেগের এককগুলা কি কি? সো কৌণিক সরণ, আমাদের কৌণিক সরণের এই স্লাইডটা লাগবে না, আমরা অলরেডি এটা পড়ে আসছি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে বেসিক্যালি কিছু ব্ল্যাঙ্ক স্লাইড নিব। প্রথমে আসে আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে একক। এককগুলা কি কি হইতে পারে?
সো ১ নম্বরে দেখেন আপনার W ইজ ইকুয়ালস টু থিটা ডিভাইডেড বাই টি, তাই না? সো আমার প্রথম যেটা বুঝতে হবে যে থিটার কি কি একক হওয়া সম্ভব। থিটার একক হওয়া সম্ভব রেডিয়ান, এইটা একক হইতে পারে ডিগ্রি, আমরা বলি না এত ডিগ্রি কোণ, হইতে পারে হচ্ছে রিভলিউশন, রেভ, এটাকে রিভলিউশন বলা হয়, আমরা একটু পরে এটাকে বিস্তারিত লিখবো। হইতে পারে আর কি রেডিয়ান হইতে পারে, ডিগ্রি হইতে পারে, রিভলিউশন হইতে পারে, মোটামুটি এই তিনটা হয়ে থাকে। সময়ের কি কি একক হইতে পারে, সেকেন্ড হইতে পারে, মিনিট হইতে পারে, আওয়ার হইতে পারে, ডে হইতে পারে, ইয়ার হইতে পারে, এরকম অনেকগুলা একক সময়ের জন্য পসিবল। ঠিক আছে, এটা কি শেষ লেকচার ক্লাস? না, এটার পর আরো লেকচার ক্লাস আছে। ঠিক আছে, আমরা শেষ টপিকে চলে আসছি, বাট দিস ইজ নট দ্য লাস্ট ক্লাস। আমাদের আরো কিছু টপিক বাকি থাকবে, ওইটা আমরা করব। ঠিক আছে, ওকে। তো সবাই ভালো আছেন? যারা ক্লাসে হচ্ছে যে পরবর্তী জয়েন করছেন, সবাই সুস্থ আছেন কিনা, ভালো আছেন কিনা, বা দুর্ঘটনা মুক্ত আছেন কিনা, আমাকে একটু কমেন্ট করে জানান। আর ইন দ্য মিন টাইম ভাইকে একটু কমেন্ট করে জানান যে সবাই কি হচ্ছে যে কথা শুনতে পাচ্ছেন কিনা, তারপর হচ্ছে যে দেখতে পাচ্ছেন কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা। ক্লাসটা রাতে নিলে ভালো হয়। হ্যাঁ, সামনের দিক থেকে আপনাদের ক্লাসগুলো রাতেই নিলে রাতেই চলে যাবে ইনশাল্লাহ। ওকে, সবাই দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি, শুনতে পাচ্ছেন? ওকে, অল ক্লিয়ার। ওকে। খাগড়াছড়িতে গিয়েছেন ভাইয়া কখনো? না ভাইয়া, খাগড়াছড়িতে যাওয়া হয়নি, যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, 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 আলহামদুলিল্লাহ, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, তো আমরা কয়েকজনের টুকটাক কিছু টেকনিক্যাল কোশ্চেন আছে, আমরা এবং মোটামুটি যতগুলো কমেন্ট দেখলাম এই পর্যন্ত সবাই ভালোই আছে, সবাই সুস্থ আছে, ক্ষতির সম্মুখীন হয়নি, আলহামদুলিল্লাহ। সো আমরা যেই জিনিসটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে অ্যাঙ্গেল এবং অ্যাঙ্গুলার মোশন, এবং আমি দুই তিনটা সুন্দর সুন্দর টেকনিক্যাল কমেন্ট করছেন, কিছু কোশ্চেন আমার কাছে জানতে চাইছেন। আপনাদের সবগুলা কোশ্চেন ইনশাল্লাহ খুব দ্রুত সলিউশন পেয়ে যাবেন, জাস্ট 5 মিনিট একটু শুনলেই হবে। সো দেখেন, আমরা একটা কনভার্সন করতে, মানে আমাদের কি কি জিনিস পসিবল, এককের কি কি অপশন হইতে পারে ধরেন রেডিয়ান পার সেকেন্ড, এটা একটা অপশন হইতে পারে রেডিয়ান পার মিনিট, এইটা একটা অপশন হইতে পারে। তারপর হইতে পারে হচ্ছে আপনার রেডিয়ান পার আওয়ার, এটা হইতে পারে। আপনার হইতে পারে রিভলিউশন পার সেকেন্ড, রিভলিউশন পার মিনিট, হইতে পারে আপনার রিভলিউশন পার আওয়ার। এরকম অনেকগুলো আরো কেস হওয়া সম্ভব, যে ডিগ্রি পার সেকেন্ড, ডিগ্রি পার সেকেন্ড, ডিগ্রি পার মিনিট, ডিগ্রি পার আওয়ার, এরকম অনেকগুলো একক আমার কিন্তু হওয়া পসিবল। সো আমাদেরকে যে কাজটা করতে পারতে হবে সেটা হচ্ছে এই এককগুলোর মধ্যে হচ্ছে কনভার্সন করতে পারতে হবে। সো এর আগে চলেন একটা ছোট্ট জিনিস জেনে নিই, ওয়ান রিভলিউশন, এইটাকে ফুল ওয়ার্ডটা কি, রিভলিউশন। সো একটা পূর্ণ আবর্তন, আবর্তন বাংলায় যদি মনে রাখতে চান, বাংলায় হচ্ছে এটা আবর্তন, একটা পূর্ণ আবর্তন। একটা পূর্ণ আবর্তন মানে আসলে কতটুকু অ্যাঙ্গেল ঘোরা, একটা পূর্ণ আবর্তন মানে হচ্ছে 2π রেডিয়ান পরিমাণ কোণে ঘোরা। আর পূর্ণ একটা আবর্তন মানে কত ডিগ্রি ঘোরা, এটা হচ্ছে 360 ডিগ্রি, বা আপনি বলতে পারেন 360 ডিগ্রি। সো আপনাকে কেউ যদি বলে একটা পূর্ণ আবর্তন হয়েছে বা একটা ফুল রেভলিউশন হয়েছে, 1 রেভলিউশন পরিমাণ ঘুরছে, তার মানে আসলে 2π রেডিয়ান পরিমাণ ঘুরছে, আর ডিগ্রিতে বললে এটাকে 360 ডিগ্রি পরিমাণে ঘুরছে। সো এইটা একটা পাওয়ারফুল লাইন, এই লাইনটাকে ইউজ করেই কিন্তু আপনাকে বাদবাকি কনভার্সন গুলো অ্যাঙ্গেলের ক্ষেত্রে করতে হবে। আর আরেকটা জিনিস আমরা কি জানি, 1 ইয়ার, 1 বছর মানে কতদিন, 365 দিন। কে কে আজকে এটা নতুন জানলেন ভাইকে কমেন্ট করতে পারেন, আমি জানি অনেকেই নতুন জানবে। এই যে 365 দিন জানার কারণে একজন স্টুডেন্ট ঝরে পড়লো আমাদের কাছ থেকে। আচ্ছা, সো 1 ইয়ার ইকুয়ালস টু 365 ডেজ, আর এইটাকে আমরা বলতে পারি 365 দিন, প্রতিদিনে কত ঘন্টা, 24 ঘন্টা। ঠিক আছে, আর যদি আমাকে বলে মিনিট, তাহলে 365 ইন্টু 24 ঘন্টা, প্রতি ঘন্টায় আবার কত মিনিট, 60 মিনিট। আর যদি বলে সেকেন্ডে হিসাব করতে, তাহলে 365 24 60 ইন্টু 60, এত সেকেন্ড।
সো এই যে দেখেন আমরা কিন্তু ১ বছরকে ঘন্টায়, তারপর হচ্ছে দিনে, মিনিটে, সেকেন্ডে সবগুলোতে কনভার্ট করে নিয়ে গেলাম। ঠিক আছে? ওকে। সো আমরা তাহলে এইভাবে হচ্ছে কাজকর্মগুলো করতে পারি। এবার চলেন আমরা একটু কনভার্সন গুলো দেখব। ধরেন আমাকে বলল 1 ডিগ্রি পার সেকেন্ড। এইটা আসলে কত, কত একক হইতে পারে সেগুলো আমরা বের করব। সো আমাকে ধরেন বলল যে এইটা হচ্ছে কত, বা আমরা এইটা এইভাবে দেখি। ধরেন এইটাকে আমরা কি লিখতে পারি? আমরা এইটাকে লিখতে পারি 1 ডিগ্রি ডিভাইডেড বাই 1 সেকেন্ড। 1 ডিগ্রি পার সেকেন্ডকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। দেখেন তো ভাই এটা বুঝেন কিনা? 1 ডিগ্রি মানে হচ্ছে 1 বাই 2 পাই 2 পাই ডিভাইডেড বাই 360 এত রেডিয়ান। আর 1 সেকেন্ড মানে 1 সেকেন্ড। কিভাবে? কোশ্চেন করতে পারেন কিভাবে? তো পুরা একবার ঘুরে আসা মানে কি? 2 পাই রেডিয়ান ঘুরে আসা, তাই না? পুরা একবার ঘুরে আসা মানে 2 পাই রেডিয়ান ঘুরে আসা। পুরা একবার ঘুরে আসলো বা 2 পাই রেডিয়ান ঘুরে আসা যে কথা, 360 ডিগ্রি ঘুরে আসা একই কথা। তাহলে দেখেন আমি যদি 360টাকে এদিকে নিয়ে আসি তাহলে আমরা কি পাচ্ছি? 360 ভাগ হয়ে গেল এত রেডিয়ান, আর ওই পাশে কি পড়ে থাকলো? 1 ডিগ্রি। তাহলে এখান থেকে আপনি বলতে পারেন যে হ্যাঁ ভাইয়া এত রেডিয়ান মানে হচ্ছে 1 ডিগ্রি, বা 1 ডিগ্রি মানে এত রেডিয়ান। সো ওই ডিগ্রিটাকে আমি রেডিয়ানে কনভার্ট করলাম, সেকেন্ডটাকে সেকেন্ডে রাখলাম। তাহলে আলটিমেটলি আমার কি চলে আসলো? আলটিমেটলি চলে আসলো 2 পাই বাই 360 এত রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমার এককটা কিন্তু কনভার্ট হয়ে গেল। এখন ভাই আমি এখানে 2 পাই এর জায়গায় কত বসাবো? 2 পাই এর জায়গায় আমি এখানে বসাবো হচ্ছে 2 ইন্টু 3.1416। আর এখানে ইয়া কত? নিচে 360 এত রেডিয়ান পার সেকেন্ড। তাহলে কত আসে এটা? 2 ইন্টু 3.1416। কেউ যদি ক্যালকুলেটরে পাই বসান তাও সমস্যা নাই। আমি খালি হাতেই বসাচ্ছি। তো 0.0174 এত রেডিয়ান পার সেকেন্ড। সো এইভাবে কিন্তু আমি ডিগ্রি পার সেকেন্ডকে রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে গেলাম। ঠিক আছে? এটা ছিল একটা কনভার্সন, যে কিভাবে কনভার্সন করতে হয়। তাহলে টেকনিকটা কি? ফার্স্টে উপরে ডিগ্রি আছে, ডিগ্রিটাকে বসাইলাম, নিচে সেকেন্ড আছে, সেকেন্ডটাকে বসাইলাম। তারপর ডিগ্রিটাকে আমি রেডিয়ানে নিতে চাই। সো এই পাশে হচ্ছে ফর্মুলা, সেই যে লাইনটা যে গত একটু আগে যেটা বললাম না, এই যে এই দুইটা লাইন, এগুলাই মূলত আমাকে হেল্প করবে। এরাই হচ্ছে আমাদের রক্ষা কবচ সামনে এই গতির অঙ্ক করার ক্ষেত্রে। সো এই দুইটা লাইন যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি কনভার্সন করে ফেলতে পারবেন। এই দুইটা লাইনের মধ্যে একটা কিন্তু ইউজ করছি যে ভাইয়া 2 পাই রেডিয়ান হচ্ছে 360 ডিগ্রি, এটা ইউজ করে ডিগ্রিটাকে রেডিয়ানে নিয়ে নিলাম, তারপর হচ্ছে একটু ক্যালকুলেশন করলাম, এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে? ওকে। সো এরপর আসেন, এই যে একজন খালি কমেন্ট কমেন্ট করতেছে 365 দিন কেমনে? না, 365 দিন ওকে ব্লক করতে হবে। ওকে। সো আমরা এরপর যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে, ধরেন আমাকে আরেকটা কনভার্সন দিল। আমাকে বলল যে ধরেন 5 রেডিয়ান পার মিনিট, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু কত? ইজ ইকুয়ালস টু কত রিভলিউশন পার আওয়ার? এইটা ধরেন আমাকে কোশ্চেন করছে, এইটা আমাকে কোশ্চেন করছে। সো আমরা তাহলে এটা সলভ করব। সো আমরা দেখেন এইটা বুঝি কিনা, যে ভাইয়া 5 রেডিয়ান পার মিনিট, এইটা আসলে কি বুঝাচ্ছে? 5 রেডিয়ান ডিভাইডেড বাই 1 মিনিট। আচ্ছা, এখন আমাকে রেডিয়ানটাকে কি করতে হবে? রিভলিউশনে নিয়ে যেতে হবে। এখন আমরা রেডিয়ানকে রিভলিউশনে নেওয়ার প্রসেসটা কি হবে? আমরা এই জিনিসটা তো জানি যে ভাইয়া 1 রেভলিউশন ইজ ইকুয়ালস টু 2 পাই রেডিয়ান। এখন আমাকে রেডিয়ানটাকে রিভলিউশনে নিতে হবে। দ্যাট মিন্স 1 বাই 2 পাই রেভলিউশন ইজ ইকুয়ালস টু 1 রেডিয়ান। এই জিনিসটা আমি পেয়ে গেলাম। এই জিনিসটা আমি পেয়ে গেলাম। সো এইটা যে আমি পেলাম, এইটা হচ্ছে আমি এবার এইখানে ইউজ করব। তাহলে আমি যদি এটা এবার ইউজ করি, 5 ইন্টু 1 বাই 2 পাই এত রেভলিউশন, তার মানে আমরা কি করলাম? রেডিয়ানটাকে রেভলিউশনে নিয়ে গেলাম। 1 মিনিট, দেখেন 60 মিনিট ইজ ইকুয়ালস টু 1 আওয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো 1 মিনিট
ইজ ইকুয়ালস টু 1/60 আওয়ার। সো আমরা একই রকম ভাবে এই জিনিসটাকেও হচ্ছে আমরা চেঞ্জ করে ফেলবো, অর্থাৎ মিনিটটাকে আমরা আওয়ারে নিয়ে যাবো। সো 1/60 আওয়ার চলে আসবে। তাহলে আমরা সাজাই লিখলে আসলে কি থাকবে, 5/2 পাই, আর 60টা হচ্ছে উপরে চলে যাবে, তাহলে থাকবে এত রিভলিউশন পার আওয়ার। সো আমরা যদি গুণ করি 5 6 30, 30কে আবার 2 দিয়ে ভাগ, সো 150 ডিভাইডেড বাই পাই, এত রিভলিউশন পার আওয়ার। বা আমরা যদি এটাকে একটু সাজায় লিখি, 5 6 30 বা 3 5 15, 150 বাই পাই, সাজায় লিখলে 150 ডিভাইডেড বাই পাই, এটা চলে আসে 47.746 এত রেভলিউশন পার আওয়ার। সো এইভাবে হচ্ছে আমরা এককগুলো কনভার্সন করে ফেলতে পারি। ঠিক আছে, ওকে, তাহলে ডান। আমরা এইভাবে হচ্ছে কনভার্সন গুলা করব। তাহলে আমাদের কনভার্সন গুলা কিভাবে কাজে লাগবে, আমাকে ডিগ্রিটাকে চেঞ্জ করে রেডিয়ানে বা রেভলিউশনে নিতে হবে, বা রেভলিউশনকে রেডিয়ানে, এভাবে হচ্ছে কাজ করব। আর আরেকটা জিনিস যেটা করব সেটা হচ্ছে যে টাইমটাকে সেকেন্ড থেকে মিনিটে, মিনিট থেকে আওয়ারে, আওয়ার থেকে ডেতে, বা ডে থেকে আপনার হচ্ছে যে ইয়ারে নেওয়া লাগতে পারে, এই ব্যাপারগুলো মাথায় রাখবো। আর আরেকটা জিনিস অলওয়েজ মাথায় রাখবেন, এইটা অনেকেই হচ্ছে ভুল করেন, সেটা হচ্ছে পাই রেডিয়ান। পাই রেডিয়ান ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। ঠিক আছে, অনেকে মনে করে পাই দেখলেই মনে হয় 180, না ভাইয়া, পাই মানি 180 না, পাই রেডিয়ান কোণ সমান সমান 180 ডিগ্রি কোণ, বা আমরা এইভাবে বলতে পারি 3.1416 রেডিয়ান ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। ওইখান থেকে দেখবেন আপনার আসবে 1 রেডিয়ান প্রায় 57 ডিগ্রি। ঠিক আছে, সো যারা হচ্ছে যে পাই দেখলেই মাথায় 180 চলে আসে, যে ভাই পাই পাই সমান সমান কি 180 বসাবো না পাই সমান সমান 3.1416 বসাবো, তারা আসলে খুবই মানে এখনো জিনিসটা বুঝে উঠতে পারেন নাই। কিভাবে বুঝতে হবে একটু ভালো করে খেয়াল করেন। পাই রেডিয়ানটা হচ্ছে 180 ডিগ্রির সমান। পাই রেডিয়ান দুইটা কিন্তু দুই রকম, মানে আপনাকে যদি বলে যে ভাইয়া 1 কেজি আর 1 পাউন্ড, আপনি কি তখন তো আপনি ধরেন আপনি বাজার থেকে 5 কেজি কেক কিনবেন। এখন আপনি কেক কেনার পর আপনাকে বলা হইলো যে ভাই কতটুক কিনছেন, মানে আপনি কি কনফিউজড হয়ে যাবেন, ভাই 5 কেজি মানে কি ভাই 5 ইন্টু 2.2 পাউন্ড, নাকি হচ্ছে 5 ভাগ 2.2 পাউন্ড? আপনি যদি এভাবে কনফিউশন হন, তাহলে তো প্যারা খেয়ে যাবেন। আপনাকে বুঝতে হবে কি, কেজি মানে হচ্ছে ভারী জিনিস, পাউন্ড মানে হচ্ছে হালকা জিনিস। সো আপনি যখন বলতেছেন আপনি 5 কেজি কেক কিনছেন, তার মানে আপনি অনেক অনেক কেক কিনছেন। আপনি যখন 5 পাউন্ড কেক কিনছেন, তখন আপনি অল্প পরিমাণ কেক কিনছেন। সো আপনাকে যদি বলা হয় 5 কেজি কেককে কত পাউন্ড হবে, তখন আপনাকে কি করতে হবে, যে পাউন্ডে নিলে তো এটা আরো অনেক বড় হইতে হবে। তখন আপনি বলবেন যে 5 কেজি মানে 5 ইন্টু 2 পয়েন্ট সামথিং এত পাউন্ড, বা এরকম কিছু একটা। কারণ পাউন্ডটা কি হয়, পাউন্ডটা হচ্ছে যে আকারে হচ্ছে ছোট হয়, কেজিটা আকারে হচ্ছে বড় হয়। ঠিক একই রকম ভাবে আপনি যখন এই ফিজিক্সের এই রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে কনভার্সন গুলা করবেন, তখন বুঝতে হয় যে রেডিয়ান এক জিনিস, ডিগ্রি আরেক জিনিস। পাই মানে অলওয়েজ 3.1416, মানে এটা একটু দশমিকের পর আর অনেক সংখ্যা আছে, এটা আসলে শেষ করা সম্ভব না, মানে কাছাকাছি। পাই মানি সব সময় 3.1416। পাই মানি কখনোই 180 ডিগ্রি না, পাই মানি কখনোই 180 না, পাই মানি অলওয়েজ 3.1416। কিন্তু যদি আমি রেডিয়ানটাকে ডিগ্রিতে কনভার্ট করি, তখন পাই রেডিয়ান বা 3.1416 রেডিয়ান, এই রেডিয়ানটা হচ্ছে ডিগ্রিতে কনভার্ট করলে 180 ডিগ্রি হয়। ঠিক আছে, ওকে, সো আমরা এইটুকু কাজ করে ফেললাম। এবার আমাদের একটা ছোট্ট প্রবলেম সলভ করতে হবে, দ্যাট ইজ P57। P57 আমরা অনেকগুলো কনভার্সন নিয়ে এখন কাজ করব। এর মধ্যে ফার্স্ট কনভার্সন হচ্ছে 20 ডিগ্রি পার সেকেন্ড ইজ ইকুয়ালস টু x রেভলিউশন পার মিনিট হলে x ইজ ইকুয়ালস টু হোয়াট। সো এইটা আমাদের একটা কনভার্সন, আমরা এই কনভার্সনটা করব। এরপর আমাদের কাছে আরেকটা কনভার্সন থাকবে, এইটা হচ্ছে P58। এখানে আমাদেরকে জিজ্ঞেস করবে 3000
RPM, 3000 RPM is equals to y degree per second হলে y is equals to what? ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা জানার মতো জিনিস। তো আমরা এই কয়েকটা জিনিস জানবো, তার আগে একটা ছোট্ট জিনিস আমাদেরকে জেনে নেওয়া ভালো, সেটা হচ্ছে কিছু কমন নামকরণ। মাথায় রাখবেন 1 RPM এটা দ্বারা বোঝায় হচ্ছে 1 রিভলিউশন পার মিনিট। কিভাবে আমরা পড়ে থাকি? RPM, আর মানে হচ্ছে রিভলিউশন, পি মানে হচ্ছে পার, পি মানে পার, এম মানে হচ্ছে মিনিট। এইভাবে হচ্ছে আমরা এই নামকরণগুলো করে থাকি। 1 RPM মানে 1 রিভলিউশন পার মিনিট। ফুল ফর্মটা বলে দিলাম। দেখবেন ফ্যানের গায়ে কিন্তু অনেক সময় লেখা যায় 3000 RPM, 4000 RPM। কিভাবে বোঝায় এটা? ওইটা বোঝায় যে ফ্যানটা কত স্পিডে ঘুরতে পারে, ওটা হচ্ছে প্রতি মিনিটে 3000টা রিভলিউশন, 3000টা ঘূর্ণন দিতে পারে। বুঝলেন? কিন্তু অনেক বেশি, 1 মিনিটে 3000 বার ঘুরবে। আর প্রতি সেকেন্ডে কতবার ঘুরতেছে চিন্তা করেন। সো আমরা ফার্স্টে 57, একজন বলছে ভাইয়া P38 হবে। হ্যাঁ, P38 না, গত ক্লাসে আমরা P56 পর্যন্ত হাফ সেঞ্চুরি ক্রস করে গেছিলাম। সো আমরা P57 করব। P57 এর যেটা হবে সেটা হচ্ছে, প্রথমে দেখেন আমাকে দেওয়া আছে 20, আমাকে দেওয়া আছে, সলিউশনটা শুরু করতেছি। আমাকে ওমেগা, যেটা কিনা থিটা বাই টি, সেটা দেওয়া ছিল কত? 20 ডিগ্রি, 20 ডিগ্রি ডিভাইডেড বাই 1 সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 20 ডিগ্রি করে পাড়ি দেয়। এখন আমাকে কি নিতে হবে? রেভলিউশন পার মিনিটে নিতে হবে। তাহলে 20 ডিগ্রিকে যদি আমি রিভলিউশনে নিতে চাই, কিভাবে নিব খেয়াল করেন। 1 রিভলিউশন মানে আসলে কত? 360 ডিগ্রি। তাহলে 1 বাই 360 রিভলিউশন ইজ ইকুয়ালস টু 1 ডিগ্রি। সো এই কনসেপ্টটা মূলত আমাকে এখানে কাজে লাগাইতে হবে। সো আমি যেটা করব, 20 ডিগ্রি তার মানে 20 ইন্টু 1 বাই 360 এত রিভলিউশন। আর নিচে কি আছে? সেকেন্ড, সেকেন্ডকে আমাকে এসে নিতে হবে মিনিটে। তাহলে আমি 60 দ্বারা যদি ভাগ করি, এটা চলে আসবে মিনিটে। এইবার আমাকে টুকটাক কিছু কাজ করা লাগবে। দেখেন আমরা কাটাকাটি করলে এখানে 6 আসে। তারপর যেটা হবে সেটা হচ্ছে উপরে থাকবে 20, উপরে থাকবে 20, নিচে থাকবে হচ্ছে 6, এত রেভলিউশন পার মিনিট। আমি যদি কাটাকাটি করি তাহলে 10/3, আমরা বলতে পারি 3.33 রিভলিউশন পার মিনিট। এটাই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখেন এইটুকু আমরা ধরতে পারছি। ওকে, ডান, ক্লিয়ার? কমেন্ট করে জানাবেন। আজকের দিনের প্রথম ম্যাথ, খুবই সহজ ম্যাথ, আশা করি আমরা ধরতে পারছি সবাই। ওকে, আচ্ছা। তো আমরা এই প্রবলেমটাতে থিটা ছিল ডিগ্রিতে, ডিগ্রি থেকে আমাকে যেতে হবে রিভলিউশনে। একবার রিভলিউশন দেওয়া মানে 360 ডিগ্রি ঘোরা। তাহলে আমরা 360 দ্বারা যদি ভাগ করি তাহলে 1 ডিগ্রি মানে এত রিভলিউশন। তো ডিগ্রিটাকে রিভলিউশনে নিলাম, সেকেন্ডটাকে মিনিটে নিলাম, তারপর আমরা কাটাটি করে এই রেজাল্টটা পাইলাম। এবার চলেন পরের প্রবলেমটা সলভ করি। 58 নাম্বার প্রবলেম বলছে 3000 RPM মানে যদি ওয়াই, আচ্ছা এখানে একটা জিনিস বুঝি যে তাহলে এই জিনিসটাই আমার কি ছিল? এক্স এর ভ্যালু ছিল, কারণ এক্স এর ভ্যালু বের করতে বলছে। এক্স হচ্ছে আমার এত। সো তাহলে আমরা এখানে অথবা এইভাবে বলতে পারি, যেহেতু আমাদেরকে এক্স ই চাইছে ডিরেক্টলি, অতএব এক্স ইজ ইকুয়াল টু 3.33, এভাবে বলতে পারি, কারণ আমাকে তো এক্স বের করতে বলছিল। এবার আসেন আমরা ওয়াই তে যাব, মানে পরের প্রবলেমটাতে 3000 RPM এটা কত ডিগ্রি পার সেকেন্ড এটা বের করতে বলছে। সো আবারও সলিউশন স্টার্ট করব। আমাকে প্রথমে যেটা করতে হবে, ওমেগা সমান সমান থিটা বাই টি, এটা আমি জানি। তো আমাকে দেওয়া আছে কি 3000 RPM মানে 3000 রিভলিউশন পার মিনিট, মানে পার মিনিট মানে 1 মিনিটে। এখন আমাকে বুঝতে হবে একটা রেভলিউশন মানে কত ডিগ্রি। একটা রেভলিউশন মানে 360 ডিগ্রি। তো আমি রেভলিউশনটাকে ডিগ্রিতে নিলাম। আর 1 মিনিট মানে কত? 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, এটাতে নিলাম। এবার দেখেন 60 360 কাটাটি করলে এখানে 6 থাকে, আর ওই 6টা 3000-এর সাথে গুণ হয়ে 18,000 হয়ে যাবে। 3 6 18 এত ডিগ্রি পার সেকেন্ড। অতএব y is equals to 18,000। এই হচ্ছে আমার অ্যান্সার।
ঠিক আছে, এইটুকু ক্লিয়ার? ওকে, সো আমরা আরেকবার একটু রিপিট করি যে 3000 আরপিএম মানে হচ্ছে 3000 রিভলিউশন পার মিনিট। তো উপরে আছে 3000 রিভলিউশন, নিচে আছে 1 মিনিট। রিভলিউশনকে যখন আপনি ডিগ্রিতে কনভার্ট করতে যাবেন, একটা রিভলিউশন দেওয়া মানে 360টা ডিগ্রি ঘোরা। সো রিভলিউশনকে আমি 360 দ্বারা গুণ করে আমি ডিগ্রিতে নিয়ে আসলাম। 1 মিনিট যাওয়া মানে হচ্ছে 60 সেকেন্ড যাওয়া, সো মিনিটকে আমি সেকেন্ডে নিয়ে আসলাম। এরপর জাস্ট কাটাকাটি করলাম, তারপর বসায় দিলাম। ঠিক আছে, ওকে ডান, এগুলো ক্লিয়ার। এইবার আমরা একটু একটু কাজ করব অন্যান্য জিনিস নিয়ে। সেটা হচ্ছে কৌণিক ত্বরণ বা আমরা রৈখিক ত্বরণের সাথে একটু কম্পেয়ার করে করে পড়ি, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। ধরেন একটা বস্তু শুরুতে তার বেগ ছিল হচ্ছে ইউ, একটু পর তার বেগ হইলো হচ্ছে ভি, সময় লাগলো টি পরিমাণ। তখন আমরা বলি কি রৈখিক ত্বরণ, সেটা আসলে কি বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়, এটাকে আমরা কি বলি রৈখিক ত্বরণ বলে থাকি, বা এটাকে আমরা বলে থাকি কি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ওকে, তো ধরেন আমি বললাম যে শুরুতে শুরুতে কৌণিক বেগ, শুরুতে কৌণিক বেগ সেটা হচ্ছে ওমেগা নট, ওমেগা নট, ওমেগা বা ডাব্লিউ নিচেটা ছোট্ট করে শূন্য দিলে এটাকে ওমেগা নট বলা হয়। এটা হচ্ছে শুরুতে টি ইকুয়ালস টু 0 তে কতটুকু বেগ ছিল, টি সময় পর, টি সময় পর কৌণিক বেগ এটা হচ্ছে ধরলাম ওমেগা। ঠিক আছে, টি সময় পর কতটুকু কৌণিক বেগ এটা ওমেগা। তাহলে আমরা যদি কৌণিক ত্বরণ বলি, কৌণিক ত্বরণ নিয়ে যদি আমাকে কাজ করতে হয়, এই কৌণিক ত্বরণটাকে আমরা বলে থাকি হচ্ছে আলফা। কৌণিক ত্বরণটাকে আমরা কি বলি আলফা বলে থাকি। ওইখানে কি ছিল রৈখিক বেগের পরিবর্তন বাই সময়, তাহলে এখানে কি হওয়া উচিত কৌণিক বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। এখন কৌণিক বেগের পরিবর্তন এটা আসলে কি কৌণিক বেগ ফাইনালি কত মাইনাস ইনিশিয়ালি কত ডিভাইডেড বাই টাইম, বা আমরা এইভাবে বলতে পারি টি সময়ে কৌণিক বেগ পরিবর্তন হয় ওমেগা মাইনাস ওমেগা নট, একক সময় তাহলে পরিবর্তন হয় ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড বাই টি। তাহলে এইখান থেকে আমরা একটা নতুন সূত্র জানলাম যে আলফা সেটা হচ্ছে ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড বাই টি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র। তাহলে এইখানে আমরা এই সূত্র থেকে আরেকটা জিনিস কিন্তু বের করে ফেলতে পারি যে ওমেগা মাইনাস ওমেগা নট ইজ ইকুয়ালস টু আলফা টি, বা ওমেগা ইজ ইকুয়ালস টু ওমেগা নট প্লাস আলফা টি। দেখেন তো এটাকে চেনা চেনা লাগে কিনা। আমরা যখন রৈখিক বেগে কাজ করতাম আমরা কি বলতাম ভি মাইনাস ইউ ইজ ইকুয়ালস টু এটি, তারপর বলে ফেলতাম না ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। সো রৈখিক বেগের ক্ষেত্রে যেটা শেষ বেগ হিসেবে কাজ করতো এখানে কৌণিক বেগের শেষ বেগ ওমেগা হিসেবে কাজ করবে। রৈখিক বেগ যেটা আদি বেগ ইউ কাজ করতো সেটা এখানে হচ্ছে ওমেগা নট হিসেবে কাজ করবে। রৈখিক ত্বরণ এ যেটা ছিল সেটা কৌণিকের ক্ষেত্রে আলফা হবে, টাইম তো টাইমের মতোই থাকবে। তাহলে এই দুইটা কিন্তু সিমিলার টাইপের জিনিস। তো শুধু কি ভাই একটা সূত্রই সিমিলার নাকি বাকি সূত্রগুলোও সিমিলার? অ্যান্সার হচ্ছে বাকি সূত্রগুলোও সিমিলার। সো আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমরা মনে আছে সেকেন্ডে এইরকম সূত্র শিখছিলাম এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই 2 ইনটু টি, এটা আমরা শিখছিলাম তাই না? তাহলে এটা সিমিলার কেস কি হইতে পারে, সরণ। রৈখিকের ক্ষেত্রে সরণ তো ছিল হচ্ছে এস, কতটুকু ডিস্টেন্স পাড়ি দিছি, কৌণিকের ক্ষেত্রে সরণ কি কতটুকু অ্যাঙ্গেল পাড়ি দিছি। তো আমরা সরণ থিটা ইজ ইকুয়ালস টু তাহলে কি বলতে পারি ওমেগা নট প্লাস ওমেগা ডিভাইডেড বাই 2 ইনটু টি। তো যেটা আমার রৈখিকের ক্ষেত্রে হয়তো এইরকম এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টি, কৌণিকের ক্ষেত্রে হয়ে গেল ইউ এর জায়গায় ওমেগা নট, ভি এর জায়গায় ওমেগা, এস এর জায়গায় থিটা। এই হচ্ছে রৈখিক আর কৌণিকের পার্থক্য। তারপর দেখেন আমরা এখানে যদি ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এ টি সেটা যদি ইউজ করতাম তখন কি হয়ে যেত এস ইকুয়ালস টু ইউ প্লাস এ টি এইরকম থাকতো তাই না? তারপর আমরা এটাকে কাটাটি করে লিখতে পারতাম 2u প্লাস এটি বাই 2 ইনটু টি, বা ইউ প্লাস হাফ এটি ইনটু টি, গুণ করে পরে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই জিনিসটা আসতো আমাদের ফাইনাল লাইনটাতে। ঠিক সেম ব্যাপারটাই এখানে ঘটে, যদি আপনি এখানে ওমেগা ইজ ইকুয়ালস টু
ওমেগা নট প্লাস আলফা টি, এটা যদি বসায় দেন তাহলে দেখবেন কি আসবে, ওমেগা নট থাকবে, ওমেগা নট প্লাস আলফা টি থাকবে, জাস্ট আমরা পরবর্তী ওমেগাটার জায়গায় বসাইলাম 2 × টি। এখানেও সেম সিস্টেম, টুয়াইস ওমেগা নট প্লাস আলফা টি বাই 2 × টি is equals to omega naught plus half alpha t into t, that means omega naught t plus half alpha t square। এই হচ্ছে আমাদের সিস্টেম। ওকে, তাহলে দেখেন ইউটি ওমেগা নট টি হাফ এটি স্কোয়ার হাফ আলফা টি স্কোয়ার সবই সেম, যে স্মরণের জায়গায় থিটা চলে আসছে। এগুলো কিন্তু খুবই সিমিলার রাশি, অর্থাৎ রৈখিক আর কৌণিক গতির মধ্যে সূত্রগুলো কিন্তু একদম সেম, জাস্ট যত জায়গায় আপনি আদিবেগ ইউজ করতেন ইউ বা ভি নট, সেসব জায়গায় আপনি ইউজ করবেন হচ্ছে ওমেগা নট। যত জায়গায় আপনি শেষ বেগ ভি ইউজ করতেন তত জায়গায় আপনি জাস্ট বেগ ইউজ করবেন হচ্ছে শেষ বেগটা ওমেগা। যত জায়গায় আপনি সরণ ইউজ করতেন এস, তত জায়গায় হচ্ছে কৌণিক সরণ থিটা ইউজ করবেন, আর টাইমটা টাইমের মতোই টি রয়ে যাবে। লাস্টের সূত্রটা যদি আমরা দেখি, আমরা এই জিনিসটা পড়তাম লাস্টেতে না, যে হচ্ছে ভাইয়া যদি আমার এ ইকুয়ালস টু থাকে হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, আমরা এটাকে কিভাবে লিখতাম, আমরা লিখতাম হচ্ছে ভি মাইনাস ইউ, আর এই টি এর জায়গায় লিখতাম হচ্ছে কি, টি এর জায়গায় লিখতাম হচ্ছে যে এস ডিভাইডেড বাই ইউ প্লাস ভি বাই 2, এইভাবে লিখতাম। তাহলে এইখানে আমার চলে আসতো কি, এখানে আমার চলে আসতো হচ্ছে a is equals to v minus u v plus u divided by 2s। তারপর আমরা বলতাম যে এদিকে 2a s, এদিকে 2as, এদিকে v স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ফাইনাল এখান থেকে আমাদের চলে আসতো v স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই ফর্মুলাটা আমরা দেখছিলাম, মানে আগের ক্লাসে আমরা যখন কাজ করেছিলাম ক্লাসিক্যাল ওয়েতে কিভাবে সূত্রগুলো প্রুফ করতে হয় আমরা দেখছি। সো সূত্রটা কিরকম ছিল, আমরা তরন্ত এইটা এখান থেকে এইভাবে নিয়ে আসতাম। অনেকে বলবেন ভাইয়া যে নিচের লাইনটা কোত্থেকে আসলো, এটা একটু আনক্লিয়ার, তো তাদের জন্য একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন যে যখন আপনি কাজ করবেন এস ইকুয়ালস টু ইউ প্লাস বি বাই 2 × টি, ওইখান থেকে আপনি এটা লিখতে পারেন না ভাইয়া টি হচ্ছে 2s বা ডিভাইডেড বাই ইউ প্লাস বি, জাস্ট এক পাশে নিয়ে আসলেন। এই জিনিসটাকেই কিন্তু আমি যেটা করছি এই জায়গায় বসায় দিছি, ঠিক আছে, এই জায়গায় বসায় দিছি, তারপর জাস্ট একটু সাজায় টাজায় লিখছি। তো এইভাবে আমরা এই লাস্টের সূত্রটা পেয়েছিলাম গতির। তো সেম কাজটা যদি এই পাশে করি তাহলে দেখেন আমরা এখানে কি বলতে পারি, অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে, অ্যাঙ্গুলার মোশন এর ক্ষেত্রে তখন আমরা দেখেন বলতে পারি যে আলফা আলফা ইজ ইকুয়ালস টু কত, ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড বাই টি। আমি যে আরেকটা এখানে লাইন টানি এবং যদি বলি যে ভাইয়া থিটা ইজ ইকুয়ালস টু কি ছিল, ওমেগা প্লাস ওমেগা নট বাই 2 × টি, তাহলে এখান থেকে যদি শুধু টি বের করতে বলে তাহলে টুয়াইস থিটা ডিভাইডেড বাই ওমেগা প্লাস ওমেগা নট এরকম আসবে। তাহলে সেই টি এর মানটা যদি এখানে বসাই দিই তাহলে আসবে হচ্ছে ওমেগা মাইনাস ওমেগা নট টুয়াইস থিটা ডিভাইডেড বাই ওমেগা প্লাস ওমেগা নট। এইখান থেকে যেটা চলে আসে টুয়াইস আলফা থিটা, ওইটা যদি উপরে চলে যায় ওমেগা প্লাস ওমেগা নট ওমেগা মাইনাস ওমেগা নট। সো আলটিমেটলি চলে আসে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার টুয়াইস আলফা থিটা, বা এখান থেকে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওমেগা নট স্কোয়ার প্লাস টুয়াইস আলফা থিটা। সো দিস ইজ দ্য ওয়ে হাউ দ্য ফর্মুলা কামস। তো আমরা পুরা সবগুলো সূত্রই কিন্তু এখানে নিয়ে আসলাম, তাই না, সবগুলো সূত্রই হচ্ছে এখানে নিয়ে আসলাম। তো আমরা একে একে করে যতগুলো জিনিস দেখছি সবগুলো জিনিস আবার একটু ব্যাক করি, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। তো প্রথম স্লাইডটা একটু দেওয়া আছে, আপনারা একটু চিন্তা করেন, একটু দেখেন। আমরা একটু পানি খেয়ে নিই, আমরা বলতে আমি আর কি। তো আমরা যেখানে ছিলাম, আমাদের রৈখিক বেগের মতো করে কৌণিক বেগের রাশিগুলোকেও জানতে হবে।
সো রৈখিক বেগে যেরকম রৈখিক ত্বরণ ছিল, কৌণিক বেগে কৌণিক ত্বরণ আছে। ওইখানে কি ছিল? একক সময় বেগের পরিবর্তন। জাস্ট একক সময় কৌণিক বেগের পরিবর্তন। ওইখানে ছিল v মাইনাস ইউ বাই টি, এটা ওমেগা মাইনাস ওমেগা নট বাই টি। তারপর কি করতাম? টিটাকে এক পাশে নিয়ে এসে আমাদের এটি হইতো v মাইনাস ইউ, তারপর v ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ঠিক একই রকম ভাবে এখানে যে টিটাকে এই পাশে গুণ দিলে আলফা টি এক পাশে থাকে, ওমেগা মাইনাস ওমেগা নট আরেক পাশে থাকে, ওমেগা ইকুয়ালস টু ওমেগা নট প্লাস আলফা টি। সো v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, জাস্ট ইউ এখানে আছে ওমেগা ইকুয়ালস টু ওমেগা নট প্লাস আলফা টি। একই রকম ভাবে এখানে যেরকম এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, এখানে এস এর জায়গায় সরণের জায়গায় কৌণিক সরণ থিটা, আদি বেগ ইউ এর জায়গায় থিটা নট, শেষ বেগ ভি এর জায়গায় ওমেগা বাই টু ইন্টু টি, সেম জিনিস। তারপর আমরা যদি ওই সূত্রের মধ্যে, এই সূত্রটার মধ্যে যদি আমরা বেগের ইকুয়েশনটা বসাই দিই, ওইখানেও যদি আমরা কৌণিক বেগের ইকুয়েশনটা বসাই দিই, দুইটাই দিন শেষে সেম টাইপের রেজাল্ট জেনারেট করে। এস থিটা ইউ টি ওমেগা নট টি, হাফ আলফা টি স্কয়ার, হাফ এটি স্কয়ার, ওইখানে হচ্ছে হাফ আলফা টি স্কয়ার, সেম টাইপের সূত্র। আর আমরা পরবর্তী যে কাজ করলাম, ওই যে a ইকুয়ালস টু v মাইনাস ইউ বাই টি, এখানে টি এর সূত্রে এখান থেকে যদি বের করে মানটা বসাই, তাহলে v স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2s, এখানে v এর জায়গায় ওমেগা, ইউ এর জায়গায় ওমেগা নট, a এর জায়গায় আলফা, s এর জায়গায় থিটা, এইভাবে ব্যাপারগুলো চলে আসে। তাহলে আমরা মনে রাখার জন্য একটা চার্ট তৈরি করতে পারি। মনে রাখার জন্য আমরা একটা চার্ট তৈরি করতে পারি। কি চার্ট তৈরি করব খেয়াল করেন। সো আমরা রৈখিক বনাম কৌণিকের চার্ট তৈরি করতেছি। এখানে থাকবে রৈখিক বেগ, আর এখানে থাকবে হচ্ছে কৌণিক, রৈখিক আর কৌণিক গতি। গতি কথাটা লিখে দিই, দেন ইট উইল বি ইজিয়ার টু ফলো। আচ্ছা, প্রথমত আমরা যখন কাজ করব সরণকে নিয়ে, তো সরণটা রৈখিকের ক্ষেত্রে এস, কৌণিকের ক্ষেত্রে হয়ে যাবে থিটা। আমরা এরপর যখন কাজ করব আদি বেগ নিয়ে, আদি বেগটাকে এখানে বলা হবে যেটা, এখানে হচ্ছে ইউ বা ভি নট, আর এখানে সেটা হয়ে যাবে ওমেগা নট। যখন আমরা শেষ বেগ নিয়ে কাজ করব, এটা যদি ভি হয়ে থাকে, এটা হয়ে থাকবে শুধু ওমেগা। যখন আমরা কাজ করব হচ্ছে যে এস গেল, ইউ গেল, ভি গেল, যখন আমরা রৈখিক ত্বরণ নিয়ে কাজ করব, তখন আমরা এখানে কৌণিক ত্বরণ চলে আসবে আলফা। সো এস ইউ ভি এ, এই সবগুলা জিনিস নিয়ে হচ্ছে আমাদের ঝামেলা, এগুলো আমরা দেখে ফেললাম। সো এই তো মোটামুটি ডান, এই তো ডান। সো আমরা এই রিলেশন গুলা যদি মাথায় রাখতে পারি, তাহলে সবগুলা সূত্রই কিন্তু আমাদের জন্য ইজি হয়ে যাবে। সো আমরা একটু সূত্রগুলো পাশাপাশি দেখি, তাহলে আমাদের জন্য বোঝাটা ইজি হবে। দেখেন, আপনাকে কৌণিক সূত্র কষ্ট করে মুখস্থ রাখা লাগবে না, আপনি নর্মাল দিয়েই কাজ করতে পারবেন। কিভাবে একটু দেখেন, রৈখিক ভার্সেস কৌণিক। সো ধরেন আপনি লিখলেন, রৈখিকের ক্ষেত্রে আপনি লিখলেন কি সমবেগ, সমবেগ আপনি আসলে কি রাখেন, এস ইকুয়ালস টু ভিটি, এই ফর্মুলা রাখেন। তাহলে আপনাকে যদি বলে সমকৌণিক বেগ, সমকৌণিক বেগ, এটা যদি বলে, তাহলে এস এর জায়গায় কি আসে, থিটা আসে, ভি এর জায়গায় কি আসে, ওমেগা আসে, টি এর জায়গায় টি আসে, শেষ, সমকৌণিক বেগেরটা শেষ। তারপর হচ্ছে আমাদের সমত্বরণ, সমত্বরণ যদি সমত্বরণ ক্ষেত্র আসে, আমরা চারটা সূত্র জানি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, এস ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এই সূত্রগুলো জানি, তাই তো? এখন দেখেন, এইটাকে যখন আপনি কৌণিকে নিবেন, তখন আসলে কি আসবে, ওমেগা, ইউ এর জায়গায় আসবে ওমেগা নট, এর জায়গায় আসবে আলফা, টি তো টি। দেখেন, আমাকে কিন্তু যদি কোনো সূত্র নাও জানা থাকে, এইটার প্যাটার্নে জাস্ট রাশিগুলো চেঞ্জ করে দিলে অ্যান্সারটা চলে আসে। তারপর আমাকে এস, এস এর জায়গায় আমি লিখবো থিটা, ইউ এর জায়গায় লিখবো ওমেগা নট, ভি এর জায়গায় লিখবো ওমেগা বাই টু, টি এর জায়গায় টি, শেষ। এস, এস এর জায়গায় কি লিখবো, থিটা, ইউ টি, দ্যাট মিনস ওমেগা নট টি প্লাস হাফ, এর জায়গায় আলফা, টি স্কোয়ার, ভি স্কোয়ার মানে হচ্ছে ওমেগা স্কোয়ার,
ইউ এর জায়গায় ওমেগা নট, 2a এর জায়গায় আলফা, এস এর জায়গায় থিটা। সো ওইগুলা ছিল সবগুলো সমকৌণিক বেগ, এখানে হচ্ছে সমকৌণিক ত্বরণ। ওগুলো ছিল সবগুলো সমত্বরণ, এটা হচ্ছে সমকৌণিক ত্বরণ। এইটুকু জাস্ট হচ্ছে পার্থক্য। দ্যাট মিনস এখানে ছিল হচ্ছে আপনার আলফা ধ্রুবক বা কনস্ট্যান্ট, আর ওই কেসটাতে ছিল হচ্ছে আপনার এ কনস্ট্যান্ট। এই হচ্ছে দুইটার মাঝে পার্থক্য। ঠিক আছে, ওকে, ডান। তো শুক্রবার দুপুরবেলা পড়তেছে, তো মানে অনেকেরই ঘুম আসতেছে। তো ঘুমের মধ্যে আরেকটু ঘুম আনার জন্য একটা ছোট্ট গল্প বলি। তো আমার খুব কাছে থেকে দেখা অনেকের জীবনের কমন একটা ঘটনা, নট পার্টিকুলারলি একজনের লাইফে এটা ঘটছে, কমন একটা ঘটনা বলতেছে। সো ইন্টারে উঠার পর মানুষজন আসলে কি অবস্থা হয়? প্রথমে ধরেন বোর্ড পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্ট এখনো দেয় নাই, 1 মাস পর রেজাল্ট দিবে। তখন অনেকেই খুব উৎসাহের সাথে আমি একটু পড়ি, ফিজিক্স বইটা একটু খুলি, ম্যাথের ম্যাট্রিক্সটা একটু উলট-পালট করে দেখি, হ্যাঁ? বা হচ্ছে যে কেমিস্ট্রির ১ম অধ্যায়টা একটু নাড়াচাড়া করি, ফিজিক্সের ভেক্টরটা একটু শেষ করে ফেলি। অনেক উৎসাহ। কিছুদূর করেও হয়ে যায়। তারপর বোর্ড পরীক্ষার রেজাল্ট দেয়, একটা মোটামুটি রেজাল্ট আসে। কারো ভালো, কারো একটু কম ভালো। তারপর কি হয়? তারপর হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, এখন তো সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। একটু পড়াশোনা করতে, করতে কলেজ ভর্তির সময় চলে আসে, কলেজ ভর্তি হয়, ক্লাস শুরু হয়। কিন্তু ওই ভেক্টর চ্যাপ্টার যে শুরু ছিল, ভেক্টর চ্যাপ্টার থেকে আর নড়াচড়া হয় নাই। ভেক্টর চ্যাপ্টারই থেকে যায়। বাট এনিওয়েজ মানে হয়তো ১-২ মাস ৩ মাস যখন পড়ে শেষ হয়ে যায়, যেমন আপনাদের মতো অবস্থা। তখন ভেক্টর শেষ হয়, ওইদিকে আইডিয়াল গ্যাস শেষ হয়, এদিকে গতিবিদ্যা অনেক কিছুই প্রায় শেষের দিকে। কিন্তু ওই যে তার একেবারে ম্যাট্রিক পরীক্ষার পরে যে তার ভেক্টর শুরু হয়েছিল, ওই ভেক্টরই তার এখনো শেষ হচ্ছে না। এখন আচ্ছা যাই হোক, মোটামুটি ভেক্টর বা এরকম টুকটাক গতিবিদ্যা যতটুক পারে কোনরকম শেষ করলাম। সো সে ধরেন ক্লাসে যখন করছে ম্যাথ বুঝছে, সে যখন প্র্যাকটিস বুক করছে, ১ম এ কিছু বুঝে নাই, তারপর প্র্যাকটিস করছে বা বইয়ের গুলা প্র্যাকটিস করছে। কিছু পারছে, কিছু পারে নাই, যেগুলো পারে নাই সেগুলো শিখে-টিখে নিছে। আচ্ছা সবকিছু ঠিক আছে। এইবার ছেলেটা বা মেয়েটা সে হচ্ছে পরীক্ষার হলে যায়। কলেজে ধরেন হাফ ইয়ারলি পরীক্ষা হবে বা কলেজে টিউটোরিয়াল পরীক্ষা হবে। এখন কলেজে দেখলো যে প্রশ্ন আসছে ভেক্টর থেকে, প্রশ্ন আসছে গতিবিদ্যা থেকে। আচ্ছা ঠিক আছে, কোশ্চেন গুলো তো চেনা, চেনা লাগে। করতে গেল। করতে গেলে আচ্ছা এটা জানি কি ছিল? আচ্ছা এখানে কি আমাদের আদিবেগটা এইটা হবে? আচ্ছা এখানে কি নৌকাটা ওই দিকে যাবে? এটা কি মিনিমাম ডিসট্যান্স এ পাড়ি দিচ্ছে? নাকি মিনিমাম কোণে পাড়ি দিচ্ছে? আচ্ছা না ঘুরলে জানি কোনটা 0 হয়? ডাইভারজেন্স 0 হয়? নাকি কার্ল 0 হয়? আচ্ছা যদি হচ্ছে আমি ভেক্টরকে স্কেলার বানাইতে চাই, আমার কি ডাইভারজেন্স করা উচিত? নাকি গ্রেডিয়েন্ট করা উচিত? মানে হাজারটা প্রশ্ন তার মাথার মধ্যে ঘুরপাক খায়। ভাই সম আ সমতলীয় ভেক্টর হইলে কি জানি 0 হবে? ডট গুণ 0 হবে না ক্রস গুণ 0 হবে? অনেক কোয়েশ্চেন তার মাথার মধ্যে পরীক্ষার হলের মধ্যে ঘুরাপাক খাইতে থাকে। এবং দেখা যায় খুব সহজ কোয়েশ্চেনই আসছে। কিন্তু ভাই আমি তো পারি না। আমার তো ভাই মাথায় ঢুকতেছে না। বা আমি তো পারি, নরমালি তো এগুলা ক্লাসে করছিলাম, পারছিলাম। বা হচ্ছে যে আমার যখন নিজে প্র্যাকটিস করছিলাম তখনও পারছিলাম। পরীক্ষার হলে তো আমি পারি না। তো তখন আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে ক্লাস 5 এ যখন পরীক্ষা দিছি তখন ক্লাস 5 এ পড়াটা কঠিন মনে হইতো। 6 এ 7 এ উঠার পর ক্লাস 5 এ পড়া, আরে ধুর এটা তো ইজি ছিল। আমি পারি নাই কেন তখন? এটা মনে হয়। সো ইন্টারে যখন আপনি ১ম পড়তেছেন, আপনার কাছে এখন অনেক কিছু কঠিন লাগবে। কারণ আপনার বা এখন পরীক্ষার হলে গেলেও আপনি অনেক কিছু পারবেন না। অনেক কিছু ঝামেলার মনে হবে, ধোঁয়াশা পাকাবে। এটা মনে হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে আপনি যখন ইন্টারে পড়বেন, তখন আপনাকে শুধুমাত্র ইন্টারের টপিক গুলার উপরেই যদি আয়ত্ত থাকে, মানে যেইটুকু আপনার জাস্ট অনুশীলনীতে দেওয়া আছে, যেইটুকু হচ্ছে আপনার জাস্ট বইটুকুতে দেওয়া আছে, ওইটুকু নিয়েই আপনি বসে থাকলেন। তাহলে দেখবেন আপনি পরীক্ষার হলে গেলে অনেক কিছুই পারবেন না। বিকজ যারা আপনাকে প্রশ্ন করবে তারা কিন্তু শুধু ইন্টারের এই টপিক গুলাই জানে না। ইন্টারের এই টপিকের সাথে রিলেট করে আরো অনেক কিছু তারা উপরের জিনিসও কানেক্ট করবে। সো আপনার যদি হচ্ছে ওই চ্যাপ্টার সংক্রান্ত ভালো ডেপথ না থাকে, ভালো নলেজ না থাকে, তাহলে দেখবেন অনেক সময় আপনি পরীক্ষার হলে যেয়ে আপনি হা-হুতাশ করবেন। বা একটা সহজ জিনিস আসলো যেটা আপনি পড়ছেন তারপরেও পারবেন না। কেন পারবেন না? বিকজ ওইটা জাস্ট আপনি নিজের মাথায় একবার করে পড়ছেন, ওইটার আপার ভার্সনটা আপনি পড়েন নাই। আপার ভার্সন যেটা পড়লে না হয়, আপার ভার্সন কেউ যদি না পড়ে তাহলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে লোয়ার ভার্সনের জিনিসগুলা ওইটা পারি সবকিছুই ঠিক আছে। কিন্তু কঠিন প্রেশারের মধ্যে পড়লে ওইটা মানুষ ভুলে যায়। এইজন্য ২ টা কাজ সবসময় ইন্টারেস্ট লাইফে করতে হয়।
১ নাম্বার কাজ হচ্ছে খুব প্রেশারের মধ্যে আপনাকে জিনিসটা বের করে নিয়ে আসতে পারতে হবে। প্রেশারের মধ্যে বের করে নিয়ে আসতে হবে। ভাই কি বলতেছেন? মাথার উপর দিয়ে যাচ্ছে। তো প্রেশার মধ্যে বের করে নিয়ে আসতে হবে বলে বুঝাচ্ছি, আপনি হয়তো একটা সিকিউ সলভ করতেছেন। একটা গ বা ঘতে আসা ম্যাথ প্রশ্ন আপনি সলভ করতেছেন। এটার জন্য হয়তো আপনি কলেজের পরীক্ষায় ৭-৮ মিনিট পাবেন, ৮-১০ মিনিট পাবেন। কিন্তু আপনাকে এটা ২ মিনিট ৩ মিনিটে করতে পারতে হবে। আপনি যদি এখন এই বাসার মধ্যে আরামে হ্যাঁ, লুঙ্গি পরে চেয়ারের উপর বইসে খাটের মধ্যে শুয়ে বসে যদি আপনি এত আরামে নিজের কমফোর্ট জোনে থেকে ২-৩ মিনিটেরও সলভ করতে না পারেন, তাহলে পরীক্ষার হলে কলেজে হয়তো টুকটাক মিলায় ফেলতে পারবেন একটু ৭-৮ মিনিট অনেক সময়। যখন রিয়াল লাইফ সিনারিও আসবে, যখন আপনি বোর্ড পরীক্ষাতে যাবেন, যখন আপনি অ্যাডমিশন টেস্টে যাবেন, ওই কঠিন প্রেশারের মধ্যে তখন আপনার মাথায় সহজ জিনিসও আসবে না। এবং অনেকের এটা হয় যে হ্যাঁ, আমি বাসায় ৩-৪ মিনিটে করে ফেলতে পারি। কিন্তু কলেজের মধ্যে আমাকে ৭-৮ মিনিট টাইম দিছে, তাও আমি পারতেছি না। মাথার মধ্যে থেকে আসতেছেই না। বিকজ আপনি জাস্ট কমফোর্ট জোনে ইজি সিনারিওতে করছেন। টাফ সিনারিওতে কঠিন সময়ে কঠিন প্র্যাকটিসের মধ্যে আপনি অঙ্কটা করা ট্রাই করেন নাই। মাথায় রাখবেন বাসায় বসে অঙ্ক করা, নিজের টেবিলে বসে অঙ্ক করা যতটা সহজ, পরীক্ষার হলে বসে ততটুকু সহজ না। ওই পরীক্ষাটা যদি কলেজের পরীক্ষা না হয় বোর্ড পরীক্ষা হয় আরো টাফ। বোর্ড পরীক্ষার জায়গায় অ্যাডমিশন হইলে আরো টাফ। আরো টাফ কি জানেন? সবার সামনে দাঁড়ায় অফলাইনে ক্লাস নেওয়া। আর তার থেকেও বড় টাফ হচ্ছে অনলাইনে ক্লাস নেওয়া। বিকজ এখানে আমি একটা ওয়ার্ড বলে ফেললাম ভুলভাল, এটা রেকর্ড হয়ে যাবে। হ্যাঁ? আমি যা বলতেছি প্রত্যেকটা ওয়ার্ড পারফেক্ট হইতে হবে। এটা একটা যদিও মানুষ ভুল করবে, মানুষ তো আর মেশিন না। বাট তাও এনিওয়ে যেটা বলতেছিলাম, একটা জিনিস হচ্ছে টাফ সিনারিওর মধ্যে দিয়ে জিনিসটাকে বের করে নিয়ে আসা। ১ নাম্বার। ২ নাম্বার জিনিস হচ্ছে ওই যে ক্লাস 5 এ থাকাকালীন 5 এর জিনিস কঠিন মনে হবে। ক্লাস 6-7 ওঠার পর এটা সহজ মনে হয়। সো আপনি তো আর ইন্টার থেকে আর ইন্টার 3rd ইয়ার, ইন্টার 4th ইয়ার উঠতে পারবেন না। সো আপনার ইন্টারে এখানে যে পড়াটুকু আছে, এই পড়াটুকুই সাথে অ্যাডভান্স লেভেলে অ্যাডমিশনের কোয়েশ্চেন ব্যাংক, অ্যাডমিশনের কনসেপ্ট বুক এগুলা এখন না করে ফেললে ট্রাস্ট মি ভাইয়া অ্যাডমিশনের সময় যে আপনি পারবেন না। তখন যতই চেষ্টা করেন না কেন। কারণ অ্যাডমিশনের টাইমটা ২-২.৫ মাস কি জন্য? জাস্ট রিভাইজ করার জন্য। রিভাইজ করে ওইটুকু টাইমলাইনের মধ্যে অ্যান্সার করার একটা প্র্যাকটিস করার জন্য। আপনার যদি ওই অ্যাডমিশনের সময় যেয়ে নতুন কিছু শিখতে হয়, আপনি শিখতে পারবেন না। ওইটুকু খুব হাতে গোনা অল্প কয়জন মানুষ এক্সেপশনাল মানুষ পারে। আপনাকে এই একাডেমিকের এই টাইমের মধ্যেই যদি আপনি টার্গেটটা ফিক্স করেন যে ভাই আমাকে কষ্ট করে শুধুমাত্র ক্লাস করব, এর থেকে বেশি আমি কিছু করব না। তাহলে আপনার দৌড় যতটুক হবে, আপনি যদি খুব ভালো মানুষ হন, ভালো স্টুডেন্ট হয়ে থাকেন, ভালো ক্যাপচার করতে পারেন, ক্লাস দিয়েই হয়তো আপনি অ্যাডমিশন পর্যন্ত পার করে ফেলতে পারবেন। বাট বেশিরভাগ মানুষ আটকায় যাবেন। কারণ আপনার ক্লাস করতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে। এবং শুধু প্র্যাকটিস করলেই হবে না, আপনাকে ভালো লেভেলের অ্যাডমিশনে কি আসে, বোর্ডে কি আসে, কলেজে কি আসে, সব টাইপের প্রবলেম পারতে হবে। যদি আপনি জাস্ট নরমাল প্রবলেম কয়েকটা করে গেলেন, হয়ে গেল, তাহলে কিন্তু আপনি বেশি দূর আগাইতে পারবেন না। আপনি দেখবেন নিজের কলেজের পরীক্ষাতেই আপনি আটকায় যাচ্ছেন। কলেজের পরীক্ষায় যে স্টুডেন্টটা ফাটায় দিয়ে আসতে পারে, সে বোর্ডে বা বোর্ড পাড়ি দিয়ে যখন অ্যাডমিশনে যায়, তখন সে ওইখানে পর্যন্ত টিকে থাকে। যে কলেজের পরীক্ষায় হেরে যেতে হয়, সে অ্যাডমিশনের এত কঠিন জার্নির সময় কিভাবে টিকে থাকবে? তো ১ম থেকে আপনার টার্গেটটা বড় হইতে হবে। অনেক স্টুডেন্ট ফার্স্ট ইয়ার শেষে যায় বলে যে, "ভাইয়া আগে তো কিছুই পড়া হয়নি। এখন থেকে পড়লে, এখন থেকে শুরু করলে কি পারবো কিনা?" সো আমিও জানি এই ২৭ ব্যাচে অনেকেই এখন ক্লাসের মধ্যে আছে। এই মানুষটাও আমাকে ১ বছর পর হয়তো কোয়েশ্চেন করবে, "ভাইয়া কিছুই পড়ি নাই। এখন থেকে শুরু করলে পারবো কিনা?" সো ওই ফিউচার মানুষটাকে আমি বলব, "ভাইয়া ১ বছর পরে আমাকে এই কোয়েশ্চেনটা না করে আজকে থেকেই করেন না। আপনি লাস্ট কয় মাস পড়তে পারেন নাই, কোন সমস্যা নেই। আজকে থেকে আপনি স্টার্ট করেন।" আজকে থেকে যদি আপনি স্টার্ট করেন অনেক কিছু করতে পারবেন। কলেজের হাফ ইয়ারলিও ভালো করতে পারবেন। কলেজের ফার্স্ট ইয়ার ফাইনাল ভালো করতে পারবেন। টেস্ট পরীক্ষা ফাটায় দিতে পারবেন। বোর্ড পরীক্ষা ফাটাইতে পারবেন। অ্যাডমিশনের স্বপ্নের রেজাল্ট হয়ে যাবে। যদি কেউ মেট্রিক পর্যন্ত অনেক খারাপ স্টুডেন্টও হয়ে থাকে, মেট্রিকে এ প্লাসও আসে নাই, স্টিল নাও পসিবল যে ও মেডিকেল, বুয়েট, ঢাবি যেকোনো জায়গায় চান্স পাইতে পারবে। জাস্ট এখন থেকে তাকে সিরিয়াস হইতে হবে। এবং সিরিয়াস হওয়ার জন্য ২ টা জিনিস লাগে। ১ নাম্বার হচ্ছে যে সুস্থ একটা শরীর লাগে, যেখানে চোখগুলা ঠিকমতো কাজ করতেছে, কান দিয়ে স্পষ্ট শুনতে পারতেছি, খাওয়া খেতে পারতেছি, হসপিটালে থাকা লাগতেছে না। আমার বডি ওয়েল ফাংশন করতেছে। এইটা দরকার। এটা না ছাড়া আপনি তো ঠিকমতো পড়তে পারবেন না। আর আরেকটা জিনিস লাগে যে ওয়েল রিসোর্স দরকার। যে হ্যাঁ, আমি একেবারে খুব ভালো মানুষ টিচার থেকে ভালো টপিক গুলো পাবো। আমার একটা বই থাকবে, খাতা থাকবে, যেটার উপর বেস করে আমি আগাবো। ওইটাও আপনার আছে। সো আপনার স্বপ্নের যে জায়গা সেটা বুয়েট হোক, এটা ঢাকা মেডিকেল হোক, এটা ঢাকা ভার্সিটি হোক, এটা আইবিএ, বিবিএ হোক, যাই হোক না কেন, সেটা করার জন্য যা লাগে সেইটুকুও আপনার হাতে দেওয়া আছে অলরেডি আল্লাহ পাক দিয়ে দিছে আপনাকে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যে সময়, সেই সময়টাও আপনার আছে। কিন্তু এইটা একটা কিন্তু টি-20 ম্যাচ মাথায় রাখবেন। এখন হচ্ছে আপনার ২০ ওভারের মধ্যে ১ ওভার শেষ হইছে। ১৯ ওভার বাকি আছে। ১৯ ওভারে আপনার টার্গেট হচ্ছে ধরেন ১৮০। ১৯ ওভারে ১৮০, ১১৪ বলে ১৮০। কোয়াইট পসিবল। একটু চেষ্টা করলেই হয়। কিন্তু আপনি ১ মাস পড়লেন না। তখন হয়ে যাবে ১৮ ওভারে বা ১৬ ওভারে বা ১৭ ওভারে আপনার জন্য ১৮০।
এটা কিন্তু একটু টাফ। যত আস্তে, আস্তে সময় যাবে টাফ হইতে থাকবে। কিছুদিন পর একটা সময় আসবে, ধরেন ১ বছর পর, মানে ধরেন ১ বছর না ৭-৮ মাস পর যখন আপনি ফার্স্ট ইয়ার ফাইনাল দিবেন। তখন ঘটনাটা কি দাঁড়াবে? তখন ঘটনা দাঁড়াবে, "ভাইয়া আমার তো এই বছরে কিছুই পড়া হয়নি। একটা চ্যাপ্টার পড়ছিলাম ফিজিক্সের। ভেক্টর। ভাই ভেক্টরই পারি শুধু আর কিচ্ছু পারি না।" তখন যেয়ে কি হবে? তখন আপনার যদি জিজ্ঞেস করেন ভাইয়া পসিবল কিনা? হ্যাঁ, স্টিল পসিবল। ১০ ওভারে ১০ ওভারে ১৪০ টার্গেট। পসিবল। অনেকেই করছে। অনেক দেখবেন ইতিহাস আছে ১০ ওভারে ১৪০ করা। কিন্তু একটু আগে ১৯ ওভারে ১৮০ করা যতটা সহজ ছিল, এখন ১০ ওভারে ১৪০ করা কিন্তু এতটা সহজ না। সো যতই দিন যাবে, হ্যাঁ, পসিবল তখনও থাকবে। বাট এখন আপনার কাছে যেইভাবে পসিবল, আর ৬ মাস পর ওইভাবে পসিবল থাকবে না। আর ৩ মাস পরেও ওইটা থাকবে না। এমনকি আর ১ মাস পরেও ওইটা থাকবে না। সো টুডে ইস দ্য ডে। আজকেই আপনার দিন। আজকে থেকে আপনি শুরু করলে অনেক কিছুই পসিবল। যত একেকটা দিন চলে যাবে তত আপনি আস্তে, আস্তে হাত থেকে ছাড়াবেন। হাত থেকে জিনিসগুলা সরে যেতে থাকবে। ঠিক আছে? ওকে, সো আমরা এই জিনিসপাতিগুলো জানলাম। এখন আমরা এগুলা ইউজ করব। আমরা ইউজ কিভাবে করতে হয় সেটাও দেখব। সো দেখার জন্য আমাদের বেস্ট ওয়ে হচ্ছে ম্যাথ করা। আমরা এখন P59 এ চলে যাব। P59 একটি ফ্যান এর সুইচ চালু করার পর ১০ সেকেন্ড এ ফুল স্পিড একটি ফ্যানের সুইচ অন করার পর ১০ সেকেন্ডে ফুল স্পিডে পৌঁছায়। ১০ সেকেন্ডে ফুল স্পিডে পৌঁছায়। এই সময়ে এই সময়ে ফ্যানটি মোট কতবার ঘুরেছে? মোট কতবার ঘুরেছে? ফ্যান এর কৌণিক ত্বরণ কত? ফ্যানের কৌণিক ত্বরণ কত? সো এই হচ্ছে আমাদের প্রবলেম। আমরা এই প্রবলেমটা সলভ করব। সো চলেন আমরা স্টার্ট করি। নামাজের ব্রেক আমরা একেবারে ৪টা ৩০ এ শেষ করে দিব। জাস্ট ৪টা ৩০ এই শেষ হবে। তারপর আমরা ইনশাআল্লাহ আসরের নামাজ পড়ে নেব। ঠিক আছে? সো একটি ফ্যানের সুইচ চালু করার পর ১০ সেকেন্ডে ফুল স্পিডে পৌঁছায়। ফুল স্পিডটা কত? ৩৫০০ আরপিএম। এই সময়ে ফ্যানটি মোট কতবার ঘুরেছে? এটা হচ্ছে কোশ্চেন। ফ্যানের কৌণিক ত্বরণ কত? এটা আরেকটা কোশ্চেন। পরে আমরা সলিউশনে যাই। সো আমাদের ফ্যানটার ক্ষেত্রে দেখেন কি, কি দেওয়া আছে। চালু করার মোমেন্টে তার আদিবেগ কত ছিল? 0 ছিল। টাইমটা কত দেওয়া? ১০ সেকেন্ড। শেষ কৌণিক বেগ কত? ৩৫০০ আরপিএম। এই তো। এখন আমার লাগবে কি? কতবার ঘুরছে, মানে কতটুকু অ্যাঙ্গেল পাড়ি দিছে, এইটুকু। এইটা আমার লাগবে। এখন আমরা দেখেন এই ৪টা দিয়ে কোন সূত্র যায়? এই সূত্রটা যায় না ভাইয়া? S is equals to ওমেগা নট প্লাস ওমেগা ডিভাইডেড বাই 2 ইনটু টি। এই সূত্রটা যায়। সো আমাকে তো থিটা বের করতে হবে, তাই না? সো আমি ওমেগা নটটা কত জানি? 0। ওমেগাটা আমি কত জানি? ৩৫০০ ডিভাইডেড বাই 2। এটা যেহেতু রিভলিউশন পার মিনিটে আছে, সো আমি টাইমটাকে মিনিটে নিব। মিনিটে নিলে আমি কি বলতে পারি? ১০/৬০ এত মিনিট বলতে পারি। তো ১০/৬০ এত মিনিট। কেন মিনিট বললাম? তাহলে আরপিএম আর মিনিট, রিভলিউশন পার মিনিট ডিভাইডেড বাই মিনিট, তাহলে ব্যাপারটা কিরকম হবে? রিভলিউশন পার মিনিট ইনটু মিনিট। তাহলে মিনিট মিনিট গুলো কাটাকাটি চলে যাবে। তাহলে কি রিভলিউশন পড়ে থাকবে। তাহলে দেখেন আমি আলটিমেটলি বলতে পারবো যে থিটা ইজ ইকুয়ালস টু কত হবে? আমরা ৩৫০০, এখানে একটা শূন্য কাটাটি চলে যায়, তাহলে ৩৫০০ ডিভাইডেড বাই হচ্ছে ৬ দুগুণে ১২ এত রিভলিউশন। তাহলে আমরা এটা একটু ভাগ করে দেখি কত আসে।
291.67 291.67 এত রেভলিউশন, মানে এতবার ঘুরবে। একটা রেভলিউশন দেওয়া মানে একবার ঘোরা। এরপর আমাদের কাছে আরো একটা তথ্য ওরা জানতে চেয়েছে, সেই তথ্যটাকে নিয়েও আমাদেরকে একটু কাজ করতে হবে। তো দেখেন এখানে আমাদেরকে এর পরে কি জানতে চাইছে যে আলফা, ভাই আলফাটা কত? সো ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড বাই টি। সো আমরা যদি বের করতে চাই, আমাদের ওমেগা ছিল কত? 3500 মাইনাস 0। টিটাকে আমরা হচ্ছে যে 10/60 মিনিটে নিলাম, ঠিক আছে? 10/60 মিনিটে নিলাম। তাহলে উপরে কি আছে? আমরা দেখেন এখানে কাটাকাটি যে 1/6 থাকে, তাই না? 1/6 থাকে, জিরো গুলো কাটাকাটি যে 1/6 থাকে। তাহলে আমরা 3500 ইন্টু 6 এত রেভলিউশন পার মিনিট স্কয়ার হয়ে যাবে, কারণ এখানে মিনিট দুইবার চলে আসছে। সো 35 ইন্টু 6 কত হয় দেখতে হবে। 70 70 দুগুণে 14, 140, 70 দুগুণে 140, 21, 210। তাহলে 210 00 আই গেস এইটা হবে রিভলিউশন পার মিনিট স্কয়ার। সো আপনারা একটু করে দেখেন আপনাদের সেম রেজাল্ট আসে কিনা। ভাই অলরেডি করলাম, একটু দেখি মিলায় দাও। 2500 ইন্টু 6, হ্যাঁ ঠিক আছে, এটাই আসবে। তাহলে আমরা এইটা রিভলিউশন পার মিনিট স্কয়ার এই এককে রাখছি। কেউ কিন্তু চাইলে এইটা থেকে অন্য এককেও নিতে পারেন। রিভলিউশনটাকে আপনি চেঞ্জ করে রেডিয়ানে নিতে পারেন, মিনিটকে আওয়ার, সেকেন্ড, যে কোনো কিছু, সবগুলাই রাইট। ওকে, তাহলে আমরা 59 করলাম, এবার আমরা 60 করব। চলেন P60। একটি ফ্যান প্রথম 5 সেকেন্ড সমকৌণিক ত্বরণে, সমকৌণিক বেগে অতঃপর সুইচ অফ করলে, অতঃপর সুইচ অফ করলে 12 সেকেন্ড পর থেমে যায়, 12 সেকেন্ড পর থেমে যায়। অতঃপর সুইচ অফ করার পর অতঃপর সুইচ অফ করার থেমে যায়। মোট মোট কতবার ফ্যানটি আবর্তন করেছে, মোট কতবার ফ্যানটি আবর্তন করেছে, এই হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, ফ্যানটা মোট কতবার আবর্তন করেছে। আচ্ছা চলেন আমরা একটু সলিউশনের দিকে যাই, আমরা একটু বুঝতে হবে। প্রথমত আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে প্রথম 3 সেকেন্ড, প্রথম 3 সেকেন্ড ওমেগাটা হচ্ছে ধ্রুব। প্রথম 3 সেকেন্ড ওমেগাটা ধ্রুব, তারপর হচ্ছে আরো কত সেকেন্ড? 12 সেকেন্ড, 12 সেকেন্ড। তো এখানে ওমেগাটা কত ছিল? এই পয়েন্টে ওমেগাটা ছিল হচ্ছে 3000 আরপিএম। এই পয়েন্টে ওমেগাটা ছিল হচ্ছে 3000 আরপিএম। আর এই পয়েন্টে ওমেগাটা কত হয়ে গেল? 0 আরপিএম, কারণ এখানে তো থেমে গেছে। তাহলে আমাকে এইখানে একটা থিটা বের করতে হবে, যেখানে কতটুকু ঘুরছে, এইখানে আরেকটা থিটা বের করতে হবে, এখানে কতটুকু ঘুরছে। টোটাল অ্যান্সার হবে দুইটা অ্যাঙ্গেলের যোগফল, যে এখানে ধরেন 10 বার ঘুরলো, এখানে 30 বার ঘুরলো, 10 আর 30 ধরেন 40 বার ঘুরছে, এরকম কিছু একটা। তো ফার্স্টে চলেন আমরা যদি সলিউশন স্টার্ট করি, আমরা প্রথমে একটু দেখি যে প্রথম 3 সেকেন্ডে থিটা 1 is equals to vt বা থিটা is equals to ওমেগা ইনটু টি। প্রথমে সে কত স্পিডে ঘুরতেছিল? 3000 ইনটু টি, কত সেকেন্ড ঘুরছে? 3 সেকেন্ড। প্রথম, সরি 5 সেকেন্ড বলছে, আমি একটু ভুল করছি, এখানে 3 সেকেন্ড না, এখানে হচ্ছে 5 সেকেন্ড হবে।
প্রথম 5 সেকেন্ড আমি একটু বলতে ভুল করছিলাম। প্রথম 5 সেকেন্ড, পরবর্তীতে 12 সেকেন্ড। হ্যাঁ, তাহলে 5 মানে কি, সেকেন্ডটাকে আমি মিনিটে নিব। মিনিটে নিলে কি হবে, 60 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এত রিভলিউশন হবে। কেন, ওই যে রিভলিউশন পার মিনিট, এইটার একক ছিল রিভলিউশন পার মিনিট, এটার একক কি, মিনিট। তাহলে মিনিট মিনিট গুলা কাটাকাটি চলে যাবে, আমি ডিরেক্টলি রিভলিউশন এককে পেয়ে যাব। তাহলে থাকবে কি আমার, দেখেন আমি এইটা যদি কাটাকাটি করি, কিভাবে কাটাকাটিটা করা যায়, একটা শূন্য একটা শূন্য কাটা, 6 5 6 30, তার মানে 50 ইন্টু 5, এত রেভলিউশন, 5 5 25, দ্যাট মিনস 250 রেভলিউশন। তাহলে আমি থিটা 1 কিন্তু আমি পেয়ে গেলাম, যে ভাইয়া থিটা 1 হচ্ছে আমার এত রেভলিউশন। ডান, এইটা শেষ। এবার আমরা থিটা 2 বের করব, দেখবো যে থিটা 2টা আমার কত আসে। সো এখন আদিতে এত বেগ ছিল, শেষে এত বেগ আছে, টাইমটা দেওয়া আছে। তাহলে থিটা 2 আমি আসলে যেহেতু সমকৌণিক ত্বরণ, তাহলে আমি এই সূত্রটা ইউজ করতে পারি, ওমেগা নট প্লাস ওমেগা ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে শুরুতে কত ছিল, শুরুতে ছিল 3000, শেষে কত, শেষে হয়ে গেল 0, ডিভাইডেড বাই 2 ইন্টু টাইমটা কত, 12 সেকেন্ড, সেকেন্ডটাকে মিনিটে নিতে হবে, 60 দ্বারা ভাগ করব। সো আমরা এখানে তাহলে আসলে কি পাচ্ছি, 3000/60, এটা আমরা দেখছি 50 আসে, 3000/60 এটা হচ্ছে 50 আসে, ইন্টু 12/2 এটা আসলে 6 আসে, এত রেভলিউশন, 5 6 30, দ্যাট মিনস 300 রেভলিউশন, এটা হচ্ছে থিটা 2। সো এইটাও আমরা পেয়ে গেলাম। তাহলে এখন বলতে পারবো অতএব টোটাল কতটুকু ঘুরছে, সেটা হচ্ছে 250 প্লাস 300, দ্যাট মিনস 550 রেভলিউশন। এতটুকু হচ্ছে সে ঘুরছে, ওঠার আগে একদম ফাইনালি থামার আগে সে এতটুকু পর্যন্ত ঘুরছে, এতবার ঘুরছে। ঠিক আছে, তাহলে আমরা পুরো অঙ্কটায় বলতেছে কি, যে একটা ফ্যান প্রথমে 5 সেকেন্ড ধরে সমকৌণিক বেগ 3000 আরপিএম এ ঘুরতেছিল। তারপর যেটা করছে, এবং এই জিনিসটা একটু বলে দিই, যে শুরুতেও 3000 আরপিএম ছিল, শুরুতেও আমার 3000 আরপিএম ছিল, 5 সেকেন্ডের শেষেও 3000 আরপিএম, এইটুকু সমকৌণিক বেগে ঘুরছে। সো এস ইকুয়ালস টু ভিটির মতো, থিটা ইকুয়ালস টু ওমেগা টি। ওমেগা বসাইছি, টিটা সেকেন্ডে ছিল, মিনিটে নিছি, 60 দ্বারা ভাগ করে এত রিভলিউশন, 250 রিভলিউশন আসছে। সেকেন্ডে আমার ওমেগা নট দেওয়া, ওমেগা দেওয়া, 2 দেওয়া, টি দেওয়া, সবই জানা। জাস্ট থিটা বের করব, আমরা মানগুলা বসাইলাম, সেকেন্ড থেকে মিনিটে কনভার্ট করে, তারপর আসো 300 রেভলিউশন, তারপর জাস্ট গুণ যোগ করে দিলাম, দুইটাকে টোটাল মিলে 550 রেভলিউশন, মানে এতবার আবর্তন করছে। এই তো, এইটুকু পর্যন্ত আমাদের মোটামুটি শেষ। এইবার আমরা যেটাতে যাব সেটা হচ্ছে রৈখিক গতি এবং কৌণিক গতির মাঝে সম্পর্ক। আমরা এবার যাব হচ্ছে রৈখিক এবং কৌণিকের মাঝে সম্পর্ক, বা এর আগে আমরা যেটা বের করব সেটা হচ্ছে কৌণিক বেগের দিক। কৌণিক বেগের দিক, সো আমরা যদি চিন্তা করি যে একটা বস্তু এইভাবে ঘুরতেছে, আমরা যদি চিন্তা করি একটা বস্তু এইভাবে ঘুরতেছে, আমাদেরকে যদি বলে যে ভাইয়া এখানে কৌণিক গতি ওমেগা, ওমেগার দিকটা কোন দিকে, সেটা যেটা করতে হয়, আমাদেরকে ডান হাতের 4টা আঙ্গুল, ডান হাতের 4টা আঙ্গুলকে কৌণিক বেগের দিকে ধরতে হবে। ডান হাতের 4টা আঙ্গুলকে আমরা কৌণিক বেগের দিকে ধরবো। তাহলে আমরা যদি এই কাজ করি, ডান হাতের 4টা আঙ্গুলকে আমরা যদি ডান হাতের 4টা আঙ্গুলকে এই দিক বরাবর ধরি, এই দিক বরাবর ধরি, এইখানে বস্তুটা যেইভাবে ঘুরতেছে, তাহলে বুড়া আঙ্গুলটা কি নিচের দিকে আসে, তার মানে এই বুড়া আঙ্গুলের দিকটা, এটাই হবে হচ্ছে আমার কৌণিক বেগের দিক। সো আমাদের এই ক্ষেত্রে কৌণিক বেগের দিকটা হবে আসলে বেসিক্যালি এই বরাবর। কৌণিক বেগের দিকটা হবে আসলে আমাদের এই বরাবর। তাহলে আমরা কিভাবে বের করব, কৌণিক বেগের দিক বের করার জন্য ডান হাতের 4টা আঙ্গুলকে নিতে হয়,
4টা আঙ্গুলকে যেদিকে বস্তুটা ঘুরতেছে ওই দিক বরাবর ধরতে হবে। ধরতে হইলে আমার বুড়ো আঙ্গুলটা যেই দিকে থাকবে সেটাই হচ্ছে কৌণিক বেগের দিক হবে। তো আমরা আরেকটা এক্সাম্পল নিই, তাহলে ভালো বুঝতে পারবো। আমার কোথায় গেল? এই তো। সো ধরেন আমি আরেকটা এক্সাম্পল নিলাম, এইটা আরেকটা এক্সাম্পল। এখানে ধরেন এইভাবে ঘুরতেছে। সো এইবার আমি ডান হাতের 4টা আঙ্গুলকে এইভাবে রাখলাম, দেখেন বুড়ো আঙ্গুলটা উপরের দিকে নির্দেশ করতেছে। তার মানে এই সিনারিওতে আমার কৌণিক বেগের দিক হবে সোজা উপরের দিকে, এটা কৌণিক বেগের দিক। তো আমি যদি হাতের আকার চিন্তা করি তাহলে দেখেন আমার ডান হাতের বুড়ো আঙ্গুলটা এই তো। সো বুড়ো আঙ্গুলটা যেই দিকে থাকে সেটাই কিন্তু আসলে কি নির্দেশ করে? বুড়ো আঙ্গুলটা যেই দিকে থাকে সেটাই আসলে আপনার কৌণিক বেগের দিক কোনটা সেইটা নির্দেশ করে। তাহলে ডান হাতের 4টা আঙ্গুলকে বস্তুটা যেই দিকে ঘুরতেছে বা ঘড়ির কাঁটা বা যেই ঘূর্ণনরত বস্তু সেটা যেই দিকে ঘুরতেছে সেই দিকে যদি রাখি, বুড়ো আঙ্গুলটা যেই দিকে থাকে সেটাই হচ্ছে আমার কৌণিক গতির দিকটা কোন দিকে সেটা নির্দেশ করবে। সো আমরা তাহলে আরেকটা যদি এক্সাম্পল দেখি, লাইক আমাকে এইরকম বললো, ভাই এইটা একটা বস্তু এভাবে ঘুরতেছে। সো ওর ঘূর্ণনটাকে বর্ণনা করার জন্য আমরা এইভাবে বললাম। ঠিক আছে? সো এই গতিগুলার একটা প্রবলেম আছে। এই গতিগুলার প্রবলেম হচ্ছে কোনটা বাহিরের দিকে, মানে এটা হচ্ছে তলকে ভেদ করে কিছু অংশ বাহিরের দিকে, কিছু অংশ ভেতরের দিকে, তাই এটা ভালো করে বোঝা যায় না। তো আমি এই জন্য পাশ দিয়ে লিখে দিচ্ছি, এটা হচ্ছে তল, এটা হচ্ছে বোর্ডের ভেতরে, বোর্ডের বোর্ডের ভেতরে বা বোর্ড ভেদ করে ভেতরে, আর এটা হচ্ছে বোর্ড ভেদ করে বাইরে। তাহলে এই অংশটা হচ্ছে বোর্ডের বাইরে আছে, আর এই অংশটা হচ্ছে বোর্ডকে ভেদ করে ভিতরের দিকে আছে। লাইক এইরকম একটা বৃত্ত। তো আমার এই অংশটা হচ্ছে বোর্ডের বাইরে, ক্যামেরার কাছাকাছি আছে। আর এই অংশটা, মানে এই অংশটা হচ্ছে বোর্ডকে ভেদ করে বোর্ডের পিছে দিয়ে চলে গেছে। এই হচ্ছে সিনারিও। এখন এখানে ঘুরতেছে কিরকম দেখেন, এখানে হচ্ছে উপর থেকে নামতেছে। তাহলে আমি কি করব, ডান হাতকে আমি কি করতে হবে, ডান হাতের 4টা আঙ্গুলকে আমাকে হচ্ছে যেই দিক বরাবর হচ্ছে ঘুরতেছে সেই দিক বরাবর রাখতে হবে। এখন দেখেন আমি এই দিকে রাখা কষ্ট, কিন্তু ওই পাশে রাখাটা আমার জন্য ইজি। তাহলে ভিতরে, বোর্ডের ভিতরে হচ্ছে কি আঙ্গুলগুলা উপরে উঠতেছে, উপরে উঠে এইখানে হচ্ছে কি এটা বাইরের দিকে, এই জিনিসটা বাইরে আছে, এখানে হচ্ছে নামতেছে। তাহলে আমি ডান হাতের 4টা আঙ্গুলকে এখানে যদি নামাই আর ওইখানে যদি ভিতরে উপরে উঠাই, দেখেন ভিতরের দিকে, বোর্ডের ভিতরে, লাইক এই জায়গাটায় হচ্ছে বোর্ড আছে, ঠিক আছে, বোর্ডের ভিতরে হচ্ছে উঠতেছে, উঠে এদিক দিয়ে হচ্ছে নামতেছে। কারণ আমার এই হাতটা হচ্ছে বোর্ড, এই হাতটা বোর্ড, ভিতরের দিকে উঠতেছে, উইঠে হচ্ছে নামতেছে। এই যে উঠতেছে যেটা না, এটা হচ্ছে ভিতরের দিকে উঠতেছে, এই যে উঠলো। তারপর এই যে উপর থেকে নামতেছে, এটা হচ্ছে বাইরের দিকে নামতেছে, এই যে বোর্ড ভেদ করে বাইরে নামতেছে। তাহলে ভিতরে উঠে বাইরে নামলো, তাহলে আমার বুড়ো আঙ্গুলটা কোন দিকে আছে, এই দিকে তাক করে আছে। তখন আমি বলবো যে হ্যাঁ, এইটা হচ্ছে আমার কৌণিক গতির দিক। যারা বুঝতে পারছেন একটু কমেন্ট করেন, আর যারা বুঝতে পারেন নাই রেকর্ড থেকে একটু দেখে নিন, তাহলেই ইনশাল্লাহ বুঝে যাবেন। তারপর ধরেন আমি এইভাবে বললাম যে আমার এইবার হচ্ছে ধরেন এই অংশটা একটু ঘুরাই দিব। আবারও সেম কথা লিখবো, বোর্ড ভেদ করে ভেতরে আছে, আর এটা হচ্ছে বোর্ড ভেদ করে বাইরে আছে, বোর্ড ভেদ করে বাইরে। আচ্ছা, এখন এই দুইটার মধ্যে আমাকে কম্পারিজন করতে হবে। এখন তাহলে দেখেন এইটা বাইরে, তার মানে ধরেন এই যে আবারও আমার ধরে এইটাকে মনে হয় বোর্ড চিন্তা করলাম, তাহলে এই যে বাইরের অংশে কি হচ্ছে, উঠতেছে, বাইরের অংশে উঠতেছে, ভিতরের অংশ হচ্ছে নামতেছে। তাহলে এই যে ভিতরে নামতেছে, ভিতরে নামতেছি, বাইরে উঠতেছি, তাহলে বুড়ো আঙুলটা দুইবারই কি
এখানে বাইর হচ্ছি, বুড়ো আঙ্গুলটা এই দিকে, আর এখানে নামতেছি, এই যে এই ৪ টা আঙ্গুল নামতেছে, এখনো কি বুড়ো আঙ্গুলটা এই দিকে, দেখছেন? নামতেছে, বুড়ো আঙ্গুলটা এই দিকে, উঠতেছে, বুড়ো আঙ্গুলটা এই দিকে, ২ বারই এই দিকে। তাহলে এইবার হচ্ছে আমার যে কৌণিক গতির দিক ওমেগা সেটা হবে এইরকম। ওকে? সো আজকে আমরা খুব বেশি কিছু করব না। রৈখিক আর কৌণিকের সম্পর্কতে আর যাব না। বাট হচ্ছে আমরা কৌণিক গতির দিকটা নিয়ে একটু কাজ করে শেষ করব। এরপর ধরেন আমাকে বলছে যে এইভাবে হচ্ছে একটা বস্তু ঘুরতেছে। তাহলে আমি যদি ডান হাতকে এইভাবে ধরি, ডান হাতকে যদি এইভাবে ধরি, তাহলে বুড়ো আঙুলটা কি ভেতরের দিকে ঢুকতেছে না? তা ভিতরের দিকে যদি যায় তাহলে আমরা এটাকে কিভাবে প্রকাশ করি? ধরেন উপরের দিকে গেলে এটা উপর, এটা আপ, এটা কি ডাউন, এটা কি রাইট, এটা কি লেফট। এখন আপনি যদি বলেন যে ভাইয়া আপ ডাউন রাইট লেফট তো বুঝলাম, তো তলকে ভেদ করে ভিতরে ঢুকতেছে, সেটাকে আপনি কিভাবে বলবেন? এটা হচ্ছে দেখেন, যদি কখনো ক্রস দেন তার মানে হচ্ছে এইটা কি তলকে ভেদ করে ভিতরে ঢুকতেছে, ইনসাইড দা বোর্ড টুয়ার্ডস দা বোর্ড। আর যদি তলকে ভেদ করে বের হয় তাহলে আমরা এটাকে কি বলতে পারি? আউট অফ দা বোর্ড। বোর্ড থেকে বাইর হয়ে চলে আসতেছে। তো টুয়ার্ডস দা বোর্ড, বোর্ডের দিকে, আর এটা হচ্ছে আউট অফ দা বোর্ড, বোর্ড থেকে বাইর হয়ে চলে আসতেছে। সো আমরা এইভাবে যখন আমার ডান হাতটা ধরবো তখন এখানে কি বুড়ো আঙুলটা ভেতরের দিকে, তার মানে এখানে কৌণিক গতির দিকটা বা বুড়ো আঙুলটা ভেদ করে ভিতরের দিকে আছে। আর যখন আমরা এইরকম একটা কন্ডিশন নিব যে ভাইয়া একটা বস্তু হচ্ছে উল্টো ভাবে মানে এইভাবে ঘুরতেছে, তখন আমরা যদি ডান হাতের ৪ টা আঙ্গুলকে যদি ধরি কৌণিক গতির দিকে, বুড়ো আঙ্গুলটা হচ্ছে বাইরে আসতেছে, তলকে ভেদ করে বাইরে আসতেছে, এটাকে আমরা ডট দ্বারা প্রকাশ করি। তো কৌণিক বেগের দিকটা তখন হচ্ছে ডট আকারে হবে। ঠিক আছে? তা ডট দিলে হচ্ছে তলকে ভেদ করে বাইরে, আর ক্রস দিলে হচ্ছে তলকে ভেদ করে ভেতরে ঢুকতেছে। সেই জিনিসগুলো আমরা দেখে ফেললাম। ওকে, সো আমাদের হাতে আর অল্প কিছু সময় আছে, অল্প কিছু সময় আছে। আমরা নতুন পড়াতে না যে আমরা টুকটাক দুই একটা ম্যাথ করে শেষ করে দিব। তার মধ্যে একটা ম্যাথ এটা এখানে আমাদের কাছে আছে, আমরা এই ম্যাথটা একটু দেখব। ওকে, আচ্ছা আমাদের কাছে এখানে একটা ভালো ম্যাথ ছিল। ও ও ও ও ও হ্যাঁ, এই তো এই ম্যাথটা পেয়ে গেছি। আচ্ছা, সো আমরা ম্যাথটা সলভ করব। চলেন আমরা সবাই মিলে ম্যাথটা সলভ করি। এটা সলভ করে আমরা ইনশাআল্লাহ শেষের দিকে চলে যাব। আমাদেরকে ম্যাথটাতে বলছে a clock has 75 সেন্টিমিটার and 60 সেন্টিমিটার লং সেকেন্ড হ্যান্ড and মিনিট হ্যান্ড। তার মানে এইটা হচ্ছে সেকেন্ডের কাটা, সেকেন্ড এর কাটা সেটা দৈর্ঘ্য দেওয়া, আর এটা হচ্ছে কি বলছে মিনিট হ্যান্ড, তার মানে এটা হচ্ছে মিনিটের কাটা, মিনিটের কাটা। সব শিক্ষকে কেটে চলে যাচ্ছে একদম। আচ্ছা, ইন 30 মিনিটস ডিউরেশন, তার মানে টাইম ডিউরেশন টিটা দিয়েছে 30 মিনিট ডিউরেশন, দ্য টিপ অফ দ্য সেকেন্ড হ্যান্ড উইল ট্রাভেল এক্স ডিস্টেন্স মোর দ্যান দ্য টিপ অফ মিনিট হ্যান্ড, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স ইন মিটার? সো উই হ্যাভ টু ডাইভ ডিপ ইনটু দ্য প্রবলেম টু সলভ। দেখেন খেয়াল করে, আমার ঘড়ির কাঁটা ২ রকম ৩ রকম হইতে পারে। ঘড়ির কাঁটা কয় রকম হইতে পারে ভাইয়া? ঘড়ির কাঁটা ৩ রকম হইতে পারে। একটা হচ্ছে সেকেন্ডের কাঁটা, একটা মিনিটের কাঁটা, একটা ঘন্টার কাঁটা। সবথেকে স্পিডে যায় কি? সেকেন্ডের কাঁটা। তো সেকেন্ডের যে কাঁটাটা আছে, এই সেকেন্ডের কাঁটাটার লেন্থ আমাকে বলে দিছে 75 সেন্টিমিটার, এবং এটার যে টিপ আছে, টিপ মানে কি একদম প্রান্তের যে বিন্দুটা, এটা ধরেন ঘুরতেছে। তো ও কতটুকু পথ পাড়ি দিবে ৩০ মিনিটে, সেটা আমরা ফার্স্টে বের করি। সলিউশনে আসি, কোশ্চেনটা বুঝায় বলি। সো এইটা তো আমার সেকেন্ডের কাটা। তো আমি এটাকে একটু না, ঠিক আছে, এইটাকে আমি একটু নীল কালার দিয়ে লিখি, তাহলে বেটার বোঝা যাবে সেম টাইপের জিনিস। তো ও হচ্ছে এইভাবে ঘুরতেছে। আচ্ছা, তো সেকেন্ডের কাটাটা 75 সেন্টিমিটার দৈর্ঘ্যর, ও ঘুরতেছে ওর মতো করে, ও 30 মিনিট ধরে ঘুরবে।
আর আরেকটা আছে কি, সেটা হচ্ছে যে অন্য কালার দিয়ে বলি, ওইটা হচ্ছে মিনিটের কাটা। ধরলাম এইখানে হচ্ছে মিনিটের কাটা আছে, এইটা কতটুকু, এটা হচ্ছে 60 সেন্টিমিটার লেন্থ। ও ধরেন ঘুরতেছে এরকম, তো ও 30 মিনিট ধরে ঘুরবে। ঘোরার পর তারা প্রত্যেকে মানে এখানেরও টিপটা, অর্থাৎ এখানে একদম প্রান্ত বিন্দুটা, এটাও হচ্ছে ঘুরতেছে। সো 30 মিনিট ধরে ঘোরার পর এই সেকেন্ডে কাটা কতটুকু ঘুরবে আর মিনিটে কাটা কতটুকু ঘুরবে, যে অতিক্রান্ত দূরত্ব সেটার পার্থক্য কত হবে, সেটা হচ্ছে আমরা বের করব। সো এইটা হচ্ছে আমাদের P61। থ্যাঙ্কস আমাকে মনে করায় দেওয়ার জন্য সাদিয়াকে। ওকে, সো আমরা 61 নাম্বার প্রবলেমে চলে গেলাম। এটা কিন্তু আইটি তে আসা প্রবলেম। আমরা সরি, আইটি নাকি যে, আমি ভুলে গেছি, যেই মনে হয়। আমি এই প্রবলেমটা এখন সলভ করব। প্রথমত আমরা সেকেন্ডের কাটা নিয়ে যদি চিন্তা করি, সেকেন্ডের কাটা, সেকেন্ডের কাটা দূরত্ব, সেকেন্ডের কাটা। সো আমরা জানি যে এখানে এস ইকস টু ভিটি, এরকম একটা সূত্র হয়, তাই না? এখন এরকম একটা সূত্র হয়। সো ভি ভি আমরা কিভাবে বের করব? দেখেন, একবার পুরা ঘোরা মানে কি, পরিধি সমান পথ অতিক্রম করা। একবার পুরা ঘোরা মানে পরিধি সমান পথ অতিক্রম করা। তো সেকেন্ডের কাটা, দেখেন সেকেন্ডের কাটা কি 1 মিনিটে পুরো একবার ঘুরে আসে। 1 মিনিট 60 সেকেন্ডে একবার ঘুরে আসে। তাহলে কত মিনিট ঘুরতে? 30 মিনিট। তাহলে 30 মিনিটেও কতবার ঘুরবে? 30 বার পরিধি সমান পরিমাণ ডিস্টেন্সে ট্রাভেল করবে। কারণ একবার ঘোরা মানে কি, 2 পাই আর পরিমাণ ঘোরা। 30 বার ঘোরা মানে 30 ইন্টু 2 পাই আর পরিমাণ ঘোরা। এত সেন্টিমিটার সে ঘুরবে। তো 30 ইন্টু টুয়াইস পাই, আরটা কত বলা আছে? 75 সেন্টিমিটার। বা আমি যদি এটাকে মিটারে নিই, তাহলে 0.75 মিটার। তাহলে এখান থেকে একটা রেজাল্ট পাবো, দেখি কত আসে। এটা চলে আসছে 141.37 এত মিটার। এটাকে আমি এতে সেভ করে রেখে দিলাম। আচ্ছা, ডান। আমার এইটুকু গেল। এবার মিনিটের কাটার জন্য যদি আমি কাজ করি, মিনিটের কাটা। সো মিনিটের কাটার জন্য যখন কাজ করব, তখন দেখেন আবারও এস ইকস টু ভিটি, বা আমরা যদি বলি যে এস ইকস টু ভিটি লাগবে না, আমি যদি ডিরেক্টলি ওর এস বলি, এটাকে S1 বলছি, এটাকে S2 যদি বলি। একটা মিনিটের কাটা 60 মিনিটে একবার ঘুরে আসে। 60 মিনিটে একবার ঘুরে আসে, তাহলে এখানে 30 মিনিটে কি তার অর্ধেক পরিমাণ ঘুরবে। তাহলে অর্ধেক পরিমাণ ঘোরা, একবার ঘোরা মানে তো পরিধির সমান ঘোরা। তাহলে অর্ধেক ঘোরা মানে হচ্ছে পরিধির অর্ধেক পরিমাণ ঘুরতেছে। সো হাফ ইন্টু 2 পাই। এবার আমার আর কত? আর হচ্ছে 60 সেন্টিমিটার, বা আমি বলতে পারি 60। এটাকে যদি আমি 0.6 লিখি, তাহলে আমার মিটার চলে আসবে। 0.5 ইন্টু 2 পাই ইন্টু 0.6, তাহলে আমার এবার চলে আসছে 1.8849 এত মিটার। এত মিটার, এটা চলে আসলো আমার সেকেন্ড কেজ। এটাকে আমি বিতে সেভ করলাম। কারণ এ থেকে বি যদি বাদ দিই, অতএব পার্থক্য, যেটা কিনা হচ্ছে আমার এক্স, সেটা হচ্ছে S1 মাইনাস S2। কতটুকু হচ্ছে দূরত্বের পার্থক্য থাকবে, সেটা আমরা যদি বের করি, তাহলে চলে আসবে এ মাইনাস বি। এই তো চলে আসলো আমার 139.48 এত মিটার। 139.48 এত মিটার, এবং এইটাই হচ্ছে আমার অ্যান্সার। এইটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা সো ফার কি করলাম? আহ আম, তাহলে আমরা পুরা অঙ্কটার মধ্যে যেটা করলাম, আমাদেরকে বলতেছে একটা ঘড়ি সেকেন্ডের কাটা আছে, একটা ঘড়ির হচ্ছে মিনিটের কাটা আছে। দুইটা লেন্থ গুলা দিয়ে দিছে। দুটারই একদম টিপ, মানে একদম সর্বোচ্চ বিন্দু বা একদম হচ্ছে প্রান্ত বিন্দু। ওই প্রান্ত বিন্দুটা হচ্ছে বৃত্তাকার পথে 30 মিনিট ধরে ঘুরছে। তো কতটুকু পথ পাড়ি দিবে, সেই পথ, অ্যাঙ্গেল কিন্তু বলে নাই, কতটুকু ডিস্টেন্স পাড়ি দিবে সেই ডিস্টেন্সটা আমরা বের করছি, যে একবার ঘোরা মানে পরিধি সমান পরিমাণ ঘোরা। সেকেন্ডের কাটা 30 মিনিটে 30 বার ঘুরবে, 30 বার পরিধি সমান কতটুক ডিস্টেন্স, সেটা আমরা বের করছি। আর মিনিটের কাটা তো 60 মিনিটে একবার ঘুরতো, 30 মিনিটে তার অর্ধেক বার ঘুরবে। হাফ ইন্টু পরিধি, ওইখান থেকে আমরা বের করছি এতটুকু ঘুরছে। তাহলে ওদের মধ্যে অতিক্রান্ত দূরত্বর পার্থক্য, এই যে একটা কিন্তু ওর রেডিয়াস ছিল 0.75 মিটার, ওটা ছিল 0.6 মিটার, এখানে একটা পার্থক্য। ও 30 বার ঘুরছে, ও হাফ বার ঘুরছে, এটা একটা পার্থক্য। ওইখান থেকে যে ডিস্টেন্স গুলো আসছে 141, 1.88, ওটা পার্থক্য বের করছি, এটাই হচ্ছে এক্স। ওই এক্সটা বসাই দিছি। সো এইভাবে হচ্ছে এই প্রবলেম গুলো সলভ হয়ে গেল। আমরা আজকে ক্লাসে একেবারে শেষ দিকে চলে আসছি, আমরা ক্লাস শেষ করে দিব।
আপনাদের জন্য আজকের দিনে আপাতত কোনো হোমওয়ার্ক নাই। আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ যেই কাজটা করব সেটা হচ্ছে কৌণিক বেগ, রৈখিক বেগের মধ্যে সম্পর্ক v ইকুয়ালস টু ওমেগার এই জিনিসটা শিখবো এবং কেন্দ্রমুখী ত্বরণ শিখবো। তারপর চ্যাপ্টারটা আমাদের থিওরিটিক্যাল ক্লাস শেষ হয়ে যাবে। এবার আমরা সিকিউ, এমসিকিউ, অ্যাডভান্স প্রবলেম এগুলো নিয়ে ইনশাআল্লাহ কাজ করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।